সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? রাসায়নিক গতিবিদ্যা বা বলা হচ্ছে, সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? রেসপন্স করবেন প্রত্যেকে। হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি, শুনতে আমরা পাচ্ছি। কেমিক্যাল কাইনেটিক্স আমরা পড়বো আজকে। কেমিক্যাল কাইনেটিক্স আমরা আগে প্রতিদিন পড়েছি। তো আমরা দেখুন আজকে একটু অত ইলাবোরেটলি আমরা তো আজকে পড়া মানে এখন এই মুহূর্তে আমাদের পড়া পসিবল নয়। হ্যাঁ, তবে যেটুকু পড়াবো সেটুকু বললে এবং মোটামুটি যদি আপনি নোটসটা পড়েন তাহলে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে আপনার। ঠিক আছে, নোটসটা যদি পারি আজকেই পাঠিয়ে দিচ্ছি, আদারওয়াইজ কাল সকালে পাঠিয়ে দেবো আপনাদের। দেখুন রাসায়নিক গতিবিদ্যা প্রথম হচ্ছে যে এক মিনিট, সবাইকে জয়েন করে দিই যারা আসছে। তো রাসায়নিক গতিবিদ্যা আমরা পড়বো কেন? প্রথম হচ্ছে যে আমরা থার্মোডাইনামিক্স পড়িনি এখন, তো থার্মোডাইনামিক্স আমরা যেটা জেনেছিলাম যে কোন একটা বিক্রিয়া যদি হয় তাহলে সেটা পসিবিলিটি আছে কিনা, অর্থাৎ রিঅ্যাকশনটা হবে কি হবে না, সেটা আমরা থার্মোডাইনামিক্স থেকে জেনেছিলাম। আর দুই যেটা জেনেছিলাম সেটা হচ্ছে রিঅ্যাকশন যদি হয় তাহলে তার ডিরেকশন কি হবে, ডিরেকশন অফ রিঅ্যাকশন। একটা হচ্ছে ফিজিবিলিটি অফ রিঅ্যাকশন, রিঅ্যাকশনের সম্ভাব্যতা। আর দুই হচ্ছে গিয়ে যে রিঅ্যাকশন যদি হয় তাহলে তার যে ডিরেকশন সেটা কি হবে। এই দুটো জিনিস আমরা পড়েছি, তাই তো? এখন দেখুন প্রথম হচ্ছে যে কোনো একটা রিঅ্যাকশন হলে এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, ওখানে আমরা যেটা জানতে পারিনি সেটা হচ্ছে বিক্রিয়ার হার। ঠিক আছে, তো আমরা সেটাই এখানে পড়বো, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার আমরা প্রথম পড়বো, বিক্রিয়ার হার। হার বা রেট, রেট অফ রিঅ্যাকশন। শর্টে দিলাম রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন মানে কি, বিক্রিয়ার হার মানে কি? বিক্রিয়ার হার সমান হচ্ছে গাঢ়ত্বের পরিবর্তন। তো গাঢ়ত্ব কার পরিবর্তন হবে? ধরুন এ থেকে বি একটা রিঅ্যাকশন হচ্ছে, তাহলে এটা বিক্রিয়ক আর এটা বিক্রিয়াজাত। তাহলে এটা আমি বলতে পারি বিক্রিয়ক বা বিক্রিয়াজাতের গাঢ়ত্বের পরিবর্তন, দুটো যে কোনো একটা হতে পারে। বা বিক্রিয়াজাতের গাঢ়ত্বের পরিবর্তন, বাই হচ্ছে প্রয়োজনীয় সময়, বাই সময়, বাই হচ্ছে গিয়ে সময়। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে বিক্রিয়ক বা বিক্রিয়াজাতের গাঢ়ত্বের পরিবর্তন, বাই হচ্ছে সময়। তো আমি যদি এ থেকে বি একটা রিঅ্যাকশন নিয়ে, ধরুন এ থেকে বি একটা রিঅ্যাকশন হচ্ছে, এই এ থেকে বি বিভিন্ন সময় আমি নিচ্ছি, ধরুন আমি নিচ্ছি টি সমান টি জিরো সময়, এটার গাঢ়ত্ব কত না, আমি ধরে নিচ্ছি এ নট। এটা জিরো, তো কোনো বিক্রিয়াজাত উৎপন্ন হয়। টি সমান যদি টি ওয়ান হয়, অর্থাৎ টি ওয়ান সময় পরে, ধরুন এর গাঢ়ত্ব হচ্ছে এ ওয়ান, এর গাঢ়ত্ব হচ্ছে বি ওয়ান। টি সমান টি টু, টি টু সময় পরে যদি ধরি, এর গাঢ়ত্ব হচ্ছে এ টু, এর গাঢ়ত্ব হচ্ছে বি টু। ঠিক আছে, তখন আমি যদি বিক্রিয়ার হার বের করি, আর সমান গাঢ়ত্বের পরিবর্তন, বিক্রিয়কের গাঢ়ত্ব পরিবর্তনও বলতে পারি বা বিক্রিয়াজাতের গাঢ়ত্বের পরিবর্তনও বলতে পারি। এখন এর গাঢ়ত্বটা কি হচ্ছে, এর গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে, কমছে, এর গাঢ়ত্ব কমছে, আর বি এর গাঢ়ত্ব কি হচ্ছে, বাড়ছে। অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যেটা সেটা কমে যাচ্ছে এবং বিক্রিয়াজাতের যে গাঢ়ত্ব সেটা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বিক্রিয়কের গাঢ়ত্ব কমছে এবং বিক্রিয়াজাতের গাঢ়ত্বটা বাড়ছে। ঠিক আছে, এই দুটো জিনিস, একটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব কমছে এবং বিক্রিয়াজাতের গাঢ়ত্ব বাড়ছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তা আমরা যদি মাথায় রাখি এই দুটো জিনিস, তাহলে দেখুন তার মানে হচ্ছে যে আমি বলতেই পারি যে এ ওয়ান আর এ টুর মধ্যে, এ ওয়ান আর এ টুর মধ্যে আমি এখানে করতে পারি ফাইনাল, ফাইনাল দ্যাট ইজ এ টু মাইনাস এ ওয়ান। এটার জন্য টাইম কতটা লেগেছে, টাইম লেগেছে টি টু মাইনাস টি ওয়ান। এটার জন্য গাঢ়ত্ব V2 minus concentration of V1 divided by T2 minus T1। এখন দেখুন এই A2 আর A1 এর মধ্যে A2 হচ্ছে গিয়ে লেস দেন A1, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব কমছে, তার মানে A1 এর গাঢ়ত্ব বেশি, A2 এর গাঢ়ত্ব কম। আবার যদি আমি এটার ক্ষেত্রে বলি
যে এই a1 এই b2 b1 এর ক্ষেত্রে, তাহলে আমি এটা বলতেই পারি r সমান, তাহলে ছোট থেকে যদি বড়টাকে মাইনাস করে দেওয়া হয়, তাহলে মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন এ ডিভাইড বাই ডেল্টা টি সমান হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা টি। বিটা ডেল্টা এটা নেগেটিভ কেন করলাম, কারণ গাঢ়ত্ব কমছে, ছোট থেকে বড়টাকে মাইনাস করা হয়েছে, দ্যাট ইজ মাইনাস। আর এটা হচ্ছে পজিটিভ হচ্ছে কেন, না কারণ এখানে কনসেন্ট্রেশন b2 ইজ গ্রেটার দ্যান কনসেন্ট্রেশন অফ b1। এখন যদি এর ইউনিট বলি, একক কি হবে, এর একক কি হবে বলুন, একক যদি আমি বলি, একক একক মানে কি হবে, গাঢ়ত্বের একক বাই সময়ের একক, গাঢ়ত্বের একক বাই হচ্ছে সময়ের একক, গাঢ়ত্বের একক বাই হচ্ছে সময়ের একক। তো গাঢ়ত্বের একক হচ্ছে কি মোল পার লিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে আমি বলতেই পারি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে বলবেন অবশ্যই। তাহলে আমি এখানে এটা পেলাম হচ্ছে বিক্রিয়ার হারের কথা। বিক্রিয়ার হার দু রকমের হয়, একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার, একটা হচ্ছে গড় বিক্রিয়া হার। বিক্রিয়া হার হচ্ছে দু রকম। বিক্রিয়া হার হচ্ছে, আচ্ছা বিক্রিয়া হারের সাথে যদি আমি একটা গ্রাফ করি এখানে, যে বিক্রিয়ার হার বনাম বা গাঢ়ত্ব বনাম সময়, যদি গ্রাফ করি গাঢ়ত্ব, এই গাঢ়ত্ব নিচ্ছি, এদিকে আমি নিচ্ছি সময়। তো গাঢ়ত্ব বনাম সময় যদি আমি গ্রাফ করি, তাহলে এখানে দেখুন দু রকমের গ্রাফ পাবো। একটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব কিছু একটা আছে, সেটা আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে, তাহলে এরকম করবো। আর বিক্রিয়া জাতের যে গাঢ়ত্বটা, সেটা আস্তে আস্তে কি হচ্ছে বাড়ছে, সেটা আস্তে আস্তে বাড়ছে, তাহলে আমি করতে পারি এরকম। ঠিক আছে, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব কমছে, দ্যাট ইজ রিঅ্যাক্ট্যান্ট এটা, আর এটা হচ্ছে গিয়ে কি প্রোডাক্ট। ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট। ওকে, এবার যেটা বলছিলাম যে বিক্রিয়ার হার হচ্ছে দু রকমের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে গড় বিক্রিয়া হার, অ্যাভারেজ রিঅ্যাকশন রেট, আর একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। একটা গড় বিক্রিয়া হার, একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার মানে কি, যেটা বিক্রিয়া হার লিখেছি আমরা, দ্যাট ইজ গড় বিক্রিয়া হার, দ্যাট ইজ মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা বি বাই ডেল্টা টি। বাট তাৎক্ষণিক যদি বলি আমি, দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস, কোনো তৎক্ষণাৎ, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের কথা বলছি, তারপর হচ্ছে ওই যে সময়ের যে গ্যাপটা, অর্থাৎ সময়ের যে ডিফারেন্সটা, সেটা অত্যন্ত কম হবে, তার মানে টেন্স টু জিরো, টেন্স টু জিরো। এটা আমরা গতিবেগের সময় বলতে পারি। ধরুন আমি কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছি, জায়গা দিয়ে যেতে যেতে আমি কোনো কিছু একটা দেখতে পেলাম, তখন আমার সেই মুহূর্তে আমার যে বেগটা ছিল, সেটা তাৎক্ষণিক বেগ। এখানে এটাও হচ্ছে সব তাৎক্ষণিক ব্যক্তি হার মানে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, আর ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে গিয়ে লিমিট, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, অর্থাৎ মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা বি বাই ডেল্টা টি। এই ডেল্টাটা কি হয়ে যাবে, ইনস্ট্যান্টেনিয়াসের ক্ষেত্রে মাইনাস ডি অফ এ বাই ডিটি সমান হচ্ছে গিয়ে কি ডিবি বাই ডিটি, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে আমরা দু রকমের বিক্রিয়া হার পেলাম, একটা হচ্ছে গড় বিক্রিয়া হার, একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। এবার যেটা শেখাবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বিক্রিয়া হার তো আমরা বের করলাম এ থেকে বি। যদি ধরুন বিক্রিয়াটা এরকম থাকে, যে ধরুন এ এ প্লাস বি বি থেকে সি সি, সিটা স্মল প্লাস ডিডি, এরকম একটা বিক্রিয়া আছে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি আর এভারেজ বলতে পারি কত, মাইনাস ওয়ান বাই এ ইন্টু ডেল্টা অফ কনসেন্ট্রেশন এ বাই ডেল্টা টি সমান মাইনাস ওয়ান বাই বি ইন্টু ডেল্টা অফ কনসেন্ট্রেশন বি বাই ডেল্টা টি সমান ওয়ান বাই সি ইন্টু ডেল্টা সি বাই ডেল্টা টি, অ্যান্ড ডি এর ক্ষেত্রে বলবো ওয়ান বাই ডি ইন্টু ডেল্টা ডি বাই ডেল্টা টি। যদি টাইমের গ্যাপ দেওয়া থাকে তাহলে ডেল্টা দিয়ে করবেন, আদারওয়াইজ ইনস্ট্যান্টেনিয়াস দিয়েই করবেন, দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই এ ইন্টু ডি অফ এ বাই ডিটি
সমান মাইনাস ওয়ান বাই বি ইন্টু ডিবি বাই ডিটি সমান ওয়ান বাই সি ইন্টু ডিসি বাই ডিটি ওয়ান বাই ডি ইন্টু ডিডি বাই ডিটি। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে স্যার, আমাদের। হ্যাঁ হ্যাঁ বলছি ওই এ আর বি এর আগে মাইনাস হচ্ছে কমছে বলে নাকি? হ্যাঁ, কমছে বলে, একদম কমছে বলে আমি প্রথমেই বলেছি যে মাইনাস হচ্ছে, তার কারণ হচ্ছে কমছে। কারণ আমি এখানেই দেখিয়েছিলাম যে যদি ছোট থেকে এখানে এ টুটা তো ছোট, এ ওয়ানটা বড়, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাইনাস হচ্ছে, হ্যাঁ, তার জন্য কি হচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো ঠিক আছে টাইপের আমি স্যার, করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। এখানে এখানে থেকে এমসিকিউ আমরা একটা করতে পারি, একটা কোশ্চেন করে দিই, এখানে নিউমারিক্যালস একটা করে দিই। ঠিক আছে, একটা নিউমারিক্যালস এখান থেকে করিয়ে দিচ্ছি। তো ধরুন এরকম একটা আছে। আচ্ছা, এখানে কোনটা কি মনে রাখবেন, আমি ডিটার রেসপেক্টে করছি, আমি ডিটার রেসপেক্টে করছি। মনে রাখবেন মাইনাস ডি অফ এ বাই ডিটি সমান হচ্ছে এ এর অন্তর্হিত হওয়ার হার। এ হচ্ছে অন্তর্হিত হওয়ার হার। ঠিক আছে, একইভাবে যদি ডিবি বাই ডিটি বলি, তাহলে এটা হচ্ছে বি এর উৎপন্ন হওয়ার হার। আচ্ছা, যদি মাইনাস ডিসি বাই ডিটি বলি, তাহলে হচ্ছে সি, বা এটা মাইনাস ছিল সরি, তাহলে বি এর উৎপন্ন হওয়ার বলবো না, এটা বি এর অন্তর্হিত হয় বলবো। বি এর উৎপন্ন, এটা মাইনাস দিস নেই। ঠিক আছে, তো বি এর অন্তর্হিত হওয়ার, অন্তর্হিত মানে গাঢ়ত্ব কমার হার। সি এর উৎপন্ন হওয়ার হার, মানে উৎপন্ন হওয়ার হার। একইভাবে ডিডি বাই ডিটি কে আমরা বলতে পারবো ডি এর উৎপন্ন হওয়ার হার। ঠিক আছে, ডি এর উৎপন্ন হওয়ার হার। তাহলে এখানে আমরা কি স্যার এই করছি? স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার এগুলো আমরা করছি যখন টাইমটা ভীষণ কম হচ্ছে, তাই তো? ছোট মানে টাইম টাইম টেন্স টু জিরো। একদম একদম, শুধু টাইম টেন্স টু জিরো না, সব সময় এটা হবে মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা ই, মানেও হচ্ছে কিন্তু এর অন্তরিত হওয়ার হার। যখন টাইম গ্যাপটা বড় থাকবে তখন আমরা ডেল্টা নেব, আদারওয়াইজ আমরা ডি নেব। ঠিক আছে, আমরা ডি ইউজ করব নরমালি, কিন্তু যদি কোথাও টাইমের গ্যাপ দেওয়া থাকে তাহলে তখন আমরা কিন্তু ডেল্টা নিয়ে নেব। ঠিক আছে, তো এটা এমসিকিউ ক্ষেত্রে বিরাট ফারাক করে যাবে না, আপনি ডি নেন বা ডেল্টা নেন, কিন্তু অনেক সময় ডিরেক্টলি কোশ্চেন করে দেয়। আমি এমসিকিউ দেখাবো লাস্টে, আমি রেডিকুল দেখেছি, কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, তখন দেখতে পাবেন যে ডেল্টা ডি এর মধ্যে ডিফারেন্সটা কোথায় হবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, চলুন ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা কোশ্চেন দিচ্ছি, N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, এটা হচ্ছে 2NH3 গ্যাস। বিক্রিয়ায় NH3 এর উৎপন্ন হওয়ার হার হার ধরেন 9.6 ইন্টু 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হলে H2 এর অন্তরিত হওয়ার হার কত? হওয়ার হার কত? ঠিক আছে, এটা দিয়েছে H2 এর অন্তরিত হওয়ার হার কত। এটা আমি কি করব, এর মানে আমাকে দেওয়া আছে N2 প্লাস 3H2 থেকে 2NH3, তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে মাইনাস ডি অফ N2 বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস 1/3 ইন্টু ডি অফ H2 বাই ডিটি ইকুয়ালস টু হাফ অফ ডি অফ NH3 বাই ডিটি। তার মানে আমাকে দেওয়া আছে কি, গিভেন কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে গিয়ে আমাদের কি না, এই ডি অফ NH3 বাই ডিটি দেওয়া আছে, অর্থাৎ NH3 এর উৎপন্ন হওয়ার হার দেওয়া আছে কত, 9.6 ইন্টু 10⁻³ দেওয়া আছে। ঠিক আছে, এটা যদি দেওয়া থাকে তাহলে আমি মাইনাস ডি অফ H2 বাই ডিটি এটা ক্যালকুলেট করব কি করে না, এটা ক্যালকুলেট করব হচ্ছে মাইনাস ডি অফ H2 বাই ডিটি সমান হচ্ছে গিয়ে কত হবে না, 3/2 ইন্টু ডি অফ NH3 বাই ডিটি। এখান থেকে আমরা ক্যালকুলেট করে নেব। ঠিক আছে, ডি বাই টু ইন্টু 3/2 ইন্টু 9.6 ইন্টু, তাহলে ক্যালকুলেট করি, এটা দেখুন 4.8 হচ্ছে, 14.4 ইন্টু 10⁻³
মূল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এটা হবে অ্যান্সার। এমসিকিউ থাকবে। হ্যাঁ, আচ্ছা আগের কয়েকটা জিনিস একটু বলে দিই। সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেছেন যে এটা হয়নি এটা হয়নি, একদম স্যার নিশ্চিন্ত মাইনাসটা থাকবে না? না, মাইনাসটা কেন থাকবে? মাইনাসটা আগেই দিয়ে রেখেছি। মাইনাস মানে তো অন্তর্হিত হওয়ার হার, ঠিক আছে? মাইনাসটা দিয়ে রেখেছি মানে অন্তর্হিত হওয়ার হার। অন্তর্হিত হওয়ার হার নিউমেরিক্যাল ভ্যালুতে আমি কখনো মাইনাস টু লিখবো না, ঠিক আছে? তো আমি যদি বলি যে 3 5 এর থেকে কত কম, তো আপনি মাইনাস টু কম লিখেন কি? আমি লিখেন 2 কম। তো সেরকম আর কি, অন্তর্হিত হওয়ার হার সবসময় নিউমেরিক্যাল ভ্যালু অলওয়েজ পজিটিভ থাকে, ঠিক আছে? তো যেটা বলার যে সেটা হচ্ছে যে আগে আর স্যার ওটা যেহেতু বিক্রিয়ক ওই জন্য তো ওটা তো কমছেই, ওই জন্য ওটা তো মাইনাস তো হবেই, ওর সামনেই মাইনাস হবে, নিউমেরিক্যাল ভ্যালু তো হবে না। একদম নিউমেরিক্যাল ভ্যালু তো হবে না, ওটা কমছে মানে। হ্যাঁ, তো আমি যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি অর্থাৎ এর আগে পিরিয়ডিক টেবিলের ইয়ে দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, আর স্ট্রাকচার অফ অ্যাটম হয়ে গেছিল, আমাদের নিউক্লিয়ার কেমিস্ট্রি ডিস্টার্ব হয়েছিল। কোনো টপিক বাদ যাবে না, চিন্তা নেই। এবার হচ্ছে সিলেবাস ধরে আমি পড়াবো, কিন্তু এবার দেখুন এই কেমিক্যাল কাইনেটিক্সের সাথে সারফেস কেমিস্ট্রি কিছুটা পার্ট ঢোকানো আছে। এবার সেটা যদি এর সাথে আমি করতে যাই তাহলে সেটা খুব হ্যাপাজার্ড হয়ে যাবে। আমি ওই জন্য চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিচ্ছি, আপনি লাস্টে দেখবেন সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ যতগুলো কোশ্চেন থাকবে সব কোশ্চেনগুলো দেখবেন এর মধ্যেই আপনার কভার আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে নিশ্চিন্ত থাকুন, কোনো চিন্তা নেই। আচ্ছা, তো এটা আমি রিঅ্যাকশন রেট এখান থেকে করতে পারবো। নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে কি হার সমীকরণ। তার আগে আমি করবো ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র, ল অফ মাস অ্যাকশন। যদি কারো মনে আছে, যখন আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছিলাম, তো ধরুন একটা রিঅ্যাকশন করেছি আমি যে এ প্লাস বিবি, এই রিঅ্যাকশনটার থেকে কোনো একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো ভরক্রিয়া সূত্রে কি বলেছে, যে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ার হার আর ইজ প্রপোর্শনাল টু, কি হবে? বিক্রিয়ার হার কি হয় না, বিক্রিয়কগুলো যে সক্রিয় ভর, সক্রিয় ভর মানে কনসেন্ট্রেশন নেব, কনসেন্ট্রেশন যদি নিই তাহলে এটা এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার অফ বি, সক্রিয় ভরের সাথে সমানুপাতিক। এটা ভরক্রিয়া সূত্র অনুযায়ী, এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়া হার বিক্রিয়কগুলো সক্রিয় ভরের সাথে সমানুপাতিক। আচ্ছা, কিন্তু দেখা গেল এক্সপেরিমেন্টালি, পরীক্ষালব্ধভাবে দেখা গেল, দেখা গেল যে r is proportional to a to the power x and b to the power of y, ঠিক আছে? কি হচ্ছে a to the power of x and b to the power of y, অর্থাৎ এই যে a আর b এগুলো কিন্তু রইল না, এগুলো x এর সাথে ইকুয়াল হতেও পারে আবার নাও পারে, ঠিক আছে? x এর সাথে ইকুয়াল হতেও পারে আবার নাও পারে, মনে রাখতে হবে, ঠিক আছে? x এর সাথে ইকুয়াল হতেও পারে নাও পারে। কারণ আমি এখানে লিখতে পারি যে r সমান k ইনটু কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার x ইনটু কনসেন্ট্রেশন বি টু দি পাওয়ার y, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন যদি আমি বলি তাহলে কি পেলাম এখান থেকে? এখান থেকে আমরা পেলাম যে r সমান k ইনটু এক্সপেরিমেন্টালি যেটা পাচ্ছি a টু দি পাওয়ার x and b to the power of y। এখন যদি কনসেন্ট্রেশন a to the a সমান 1 and কনসেন্ট্রেশন b সমান 1 হয়, তাহলে আমি লিখতে পারি r সমান k into 1 to the power x into 1 to the power y, that is r equals to k। কারণ বিক্রিয়ার হারটাই হবে বিক্রিয়ার হার ধ্রুবক, k is the হার ধ্রুবক, কি কে বলা হয়? বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে? বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিক্রিয়ার হারই হবে হার ধ্রুবক যখন বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব কি হয়, একক গাঢ়ত্ব হয়। এবার এই হার ধ্রুবক কি হয়? হার ধ্রুবকের মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় হার ধ্রুবকের মান নির্দিষ্ট হয়। হ্যাঁ, নির্দিষ্ট উষ্ণতায় হার ধ্রুবকের মান নির্দিষ্ট, এর কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, উষ্ণতা যদি চেঞ্জ না হয়, উষ্ণতার পরিবর্তনে কে এর মান চেঞ্জ হয়, উষ্ণতার পরিবর্তনে কে এর মান পরিবর্তিত হয়। আচ্ছা, এই কে এর এককটা কি হবে? কে এর একক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবেন। কে এর একক ইম্পর্টেন্ট, স্লাইডে দিচ্ছি এটাকে, কে এর একক। আচ্ছা, আমরা এই যে এক্স ওয়াই লিখছিলাম এগুলো মনে রাখবেন, এই যে এখানে এক্স আর ওয়াই লিখেছি, এই এক্স হচ্ছে ক্রমটা কি সেটা আমরা আসছি পরে, ক্রম কি বিক্রিয়ার ক্রম কি সেটা আসছি। এই এক্স হচ্ছে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, ওয়াই কি না বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, ঠিক আছে?
এবং এক্স প্লাস ওয়াই হচ্ছে বিক্রিয়ার ওভারঅল অর্ডার, হ্যাঁ, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার সামগ্রিক ক্রম। এই ক্রমটা কি পরে আসছে যাবে, সামগ্রিক ক্রম, ঠিক আছে। কিন্তু এটা কোথায় পাচ্ছি না, এক্সপেরিমেন্টাল রেট ল ইকুয়েশনে। এটাকে বলা হয় বিক্রিয়ার হার সূত্র। কি বলা হয়, বিক্রিয়ার হার সূত্র বলা হয়, বিক্রিয়ার হার সূত্র বলে এটাকে, ঠিক আছে। কি বলে, বিক্রিয়ার হার সূত্র। ওকে, তো এখন পরীক্ষার হবে এটা থেকে আমরা পাচ্ছি। এখন যদি বলছিলাম যে বিক্রিয়ার এর একক কি হবে, তো আমরা যদি লিখি, ধরুন কারো অডিও অন আছে, একটু কাইন্ডলি অফ করে দেবেন, ঠিক আছে। অডিও কারো অন আছে, একটু কাইন্ডলি অফ করে দেবেন। তো এর একক কি লিখবো, তো আর ইকুয়ালস টু আমি লিখছি কে ইনটু কনসেন্ট্রেশন ওভার রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার এন। এই এন হচ্ছে বিক্রিয়ার অর্ডার, এন সমান হচ্ছে বিক্রিয়ার ক্রম, ঠিক আছে। তাহলে কে সমান আমি লিখছি বিক্রিয়ার হার, হার বাই কনসেন্ট্রেশন ওভার বিক্রিয়ক, বিক্রিয়কের যে গাঢ়ত্ব টু দি পাওয়ার এন। হারের একক কি হয়, মোল লিটার ইনভার্স, আর বিক্রিয়কের মোল লিটার ইনভার্স। হার মানে কি, গাঢ়ত্ব বাই সময়। আচ্ছা আমি আরো আনছি এটাকে, হ্যাঁ, হার মানে বিক্রিয়ার হার মানে হচ্ছে গাঢ়ত্ব বাই সময়, গাঢ়ত্ব বাই সময়। আর এটা তো বিক্রিয়কের একক মানেও তো সেই গাঢ়ত্বেরই একক, বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার এন আছে, তার মানে করতে পারি গাঢ়ত্ব টু দি পাওয়ার, ওপরে দেখুন ওয়ান আছে, নিচে এন আছে, আর সেকেন্ড ইনভার্স। তাহলে আমি যে গাঢ়ত্বের একক কি হয়, মোল লিটার ইনভার্স অফ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন অ্যান্ড সেকেন্ড ইনভার্স। তাহলে আমি এন ক্রমে বিক্রিয়ার জন্য আমি পাচ্ছি যে হচ্ছে মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, লিটার টু দি পাওয়ার দেখুন কি আছে ওয়ান মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন। যদি মাল্টিপ্লাই করি, লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অ্যান্ড সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে এন ক্রমের বিক্রিয়ার, এন ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের কে এর একক। কে এর একক, ঠিক আছে, এন ক্রমের বিক্রিয়ার কে এর একক। তো এখানে আমি পাচ্ছি যে হচ্ছে কি, এটা এন এন ক্রমের জন্য হচ্ছে। এবার আমরা বিভিন্ন অর্ডারের বিক্রিয়া হতে পারে আমাদের, হ্যাঁ, বিক্রিয়া ফার্স্ট অর্ডার হতে পারে, সেকেন্ড অর্ডার হতে পারে, থার্ড অর্ডার হতে পারে, যে কোনো অর্ডার হতে পারে আমাদের, হ্যাঁ। তো যে কোনো ক্রমের বিক্রিয়ার জন্য আমরা কি করব সেটা আমরা দেখবো। এটা হচ্ছে আচ্ছা, লিটার 1 লিটার ইকুয়ালস টু, আবার আরেকটা জিনিস মনে রাখবেন, 1 লিটার ইকুয়ালস টু 1 ডিএম কিউব, ডেসিমিটার কিউব। এখানে আমরা লিটারের জায়গায় বসিয়ে দিতে পারি মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন, ডেসিমিটার কিউব বসাতে পারি লিটারের জায়গায় n মাইনাস 1 and second inverse, that is mole to the power 1 minus n decimeter to the power 3n minus 3 and second inverse। আমরা এটাকেই ইয়ে করে চলছি, প্রমাণ ধরে চলছি। তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য, শূন্য ক্রমের বিক্রিয়ার জন্য, বিক্রিয়ার ক্ষেত্রে, তার মানে n সমান 0, ক্রম 0, হ্যাঁ, কে এর একক কি হবে বলুন, কি হবে বলুন, তাহলে মোল টু দি পাওয়ার 1 মাইনাস 0, লিটার 0 মাইনাস 1 and second inverse। তাহলে আমি বলতেই পারি এখানে যে মোল লিটার ইনভার্স এন্ড সেকেন্ড ইনভার্স। কি হচ্ছে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। যদি বিক্রিয়াটা প্রথম ক্রমের হয়, প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে n সমান 1, কে এর একক কি হবে না, মোল টু দি পাওয়ার 1 মাইনাস 1, লিটার 1 মাইনাস 1 এন্ড সেকেন্ড ইনভার্স। সব জিরো হয়ে যাচ্ছে, দেখুন শুধু থাকছে সেকেন্ড ইনভার্স। এটা শূন্য ক্রমের জন্য। দ্বিতীয় ক্রমের জন্য কি হচ্ছে, n সমান 2, তাহলে কে এর একক কি হবে না হচ্ছে মোল টু দি পাওয়ার 1 মাইনাস 2, তাহলে হচ্ছে মোল টু দি পাওয়ার মাইনাস 1 লিটার এন্ড সেকেন্ড ইনভার্স। ইট ইজ দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হচ্ছে কে এর একক। এগুলো থেকে কিন্তু কোশ্চেন করতে পারে, যেটা কে এর ভ্যালু দিয়ে দেবে, দিয়ে বলবে যে কোন ক্রমের অর্ডারটা, অর্ডারটা কোন বিক্রিয়াটা কোন অর্ডারে, সেটা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তো এটা হলো গিয়ে কে এর ইউনিট, আর কিছু আর কি, হ্যাঁ। নেক্সট যেটা পড়বো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে অবধি কারো সমস্যা নেই তো, কারো যদি সমস্যা থাকে বলুন, যদি কারো সমস্যা আছে তো বলুন, কারো কোনো প্রবলেম,
ঠিক আছে, চলুন নেক্সট। আমি এরপরে পড়বো হচ্ছে গিয়ে বিক্রিয়ার আণবিকতা, মলিকিউলারিটি। মলিকিউলারিটি, স্যার এগুলো তো সব ওই নিউমেরিক্যাল প্রবলেম হিসেবেই আসবে তাই না? হ্যাঁ নিউমেরিক্যাল প্রবলেম হিসেবে আসবে। আবার ডিরেক্টলিও জিজ্ঞাসা করতে পারে যে ধরুন কোনো একটি বিক্রিয়ার ক্রম হচ্ছে 3-এর 2, মানে এরকম দিয়ে দিল হয়তো যে কোনো একটা বিক্রিয়ার ক্রম হচ্ছে 3-এর 2, হ্যাঁ, তো এর কি কে এর অর্ডার কি হবে, বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি হবে, ঠিক আছে। বা ধরুন দিল কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান দিয়ে দিল, এবার ওই যে কে এর মানটার যে এককটা থাকবে সেটা থেকে অর্ডার দেখতে বললো, সেটা আমরা প্র্যাকটিস করাবো, সবই প্র্যাকটিস করাবো। একটু দেখে নিন আগে আণবিকতা কাকে বলে। আণবিকতা হচ্ছে, আণবিকতাটা মনে রাখতে হবে, আণবিকতা হচ্ছে যে কোনো বিক্রিয়ায় যত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে, ঠিক আছে। ধরুন এরকম হলো যে এবার বিক্রিয়াটা তো, বিক্রিয়া কি হতে পারে, বিক্রিয়া দু রকমের হতে পারে। এক হচ্ছে যে বিক্রিয়াটা এক ধাপের হতে পারে, এক ধাপ বা বলা হয় মৌলিক বিক্রিয়া, এক ধাপ হলেই তাকে বলা হয় মৌলিক বিক্রিয়া। আর তো কি হতে পারে, বহু ধাপেরও তো হতে পারে, বহু ধাপ, ঠিক আছে, মাল্টিপল তার স্টেপ হতে পারে। তো যদি এলিমেন্টারি রিঅ্যাকশন হয়, ধরুন আমি এরকম লিখছি যে, এরকম লিখছি যে a প্লাস টু বি থেকে হলো সি, ঠিক আছে, a প্লাস টু বি থেকে সি, এটা তো কটা রিঅ্যাক্ট করেছে, এক মোল এ আর 2 মোল বি। তার মানে আমি লিখতে পারি যে আণবিকতা এটা কত, এটা ধরুন হচ্ছে গিয়ে এক ধাপ বা মৌলিক বিক্রিয়া, এটা হচ্ছে এক ধাপ বা মৌলিক বিক্রিয়া। এটা আণবিকতা কত হবে, আণবিকতা সমান হচ্ছে এক হচ্ছে এটা, এটা 2, 1 + 2 দ্যাট ইজ 3। আচ্ছা, ঘটনা হচ্ছে তাহলে আণবিকতা আমরা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বের করতে পারছি, কিন্তু ধরে নিন এরকম হলো, ধরে নিন এরকম হলো যে a প্লাস টু বি থেকে সি, এটা এক মোল নয়, এটা হচ্ছে একটা নেট কেমিক্যাল রিঅ্যাকশন। নেট কেমিক্যাল রিঅ্যাকশন, নেট কেমিক্যাল রিঅ্যাকশন মানে কি, নেট কেমিক্যাল রিঅ্যাকশন মানে হচ্ছে যে ধরুন অনেকগুলো ধাপে বিক্রিয়াটা হয়েছে, হ্যাঁ, এই বিক্রিয়াটার দুটো স্টেপ আছে, ধরে নিন আমি সাপোজ ধরে নিচ্ছি যে এই বিক্রিয়াটার দুটো স্টেপ আছে, কি না স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি হয়েছে না, এখানে কতগুলো বিক্রিয়ক এখানে কি করছে না ধাক্কা খাচ্ছে, একটা অন্যটার সাথে আহ, আপনার ধাক্কা খাচ্ছে, বা তার সংখ্যাটাই হচ্ছে আণবিকতা। এখানে বিক্রিয়ার আণবিকতা 3-এর থেকে বেশি হতে পারে না নরমালি, 4 আণবিকতা ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, ইম্পসিবলের কাছাকাছি বলা যায় এটাকে, ঠিক আছে, মোটামুটি অসম্ভবই বলা চলে যে 4 আণবিকতা, আণবিকতা 3-এর থেকে বেশি হয় না নরমালি, ঠিক আছে। তো তিনটে মানে তিনটে হলেই খুব সমস্যা, দুটো হলে ঠিক আছে, বাই বাই মলিকুলার হতে পারে যে ধাক্কা হচ্ছে, কিন্তু যখন এরকম হয়, এরকম এরকম এরকম, তো তিনটের মধ্যে ধাক্কা হলে কিন্তু ধাক্কাটা খুব বেশি ফলপ্রসূ হবে না। আর যদি 4 হয়ে যায় তাহলে তখন আরো বেশি সমস্যা, কোন দিকে মাঝে একটা দিয়ে তৈরি হবে, ধাক্কা হচ্ছে না সবার সাথে সবার। তো ধরুন এই যে a প্লাস টু বি থেকে টু সি, এটা একটা এলিমেন্টারি রিঅ্যাকশন, মানে এক ধাপ রিঅ্যাকশন নয়। স্টেপ ওয়ানে কি আছে, স্টেপ ওয়ানে ধরুন হচ্ছে এই বি, দুটো যে বি আছে বি প্লাস বি, এই দুটো রিঅ্যাক্ট করে ধরুন এটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বি স্টার তৈরি করছে, এটা একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। সাপোজ এই বি স্টার আবার সি এর সাথে রিঅ্যাকশন করে, ধরুন এই এ এর সাথে রিঅ্যাকশন করে, সরি বি স্টার কি করছে না এ এর সাথে রিঅ্যাকশন করে ধরুন এটা সি বানাচ্ছে, তবে এই দুটো মিলে পরে কি হচ্ছে না বি প্লাস টু বি, এই বি স্টার এই বি স্টার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস টু বি থেকে সি হচ্ছে, এটা ফাইনাল রিঅ্যাকশন, এটাও সিঙ্গেল স্টেপ এক ধাপ, আর এটাও ধরুন এক ধাপ। তো এখানে মলিকুলারিটি আমরা কত বলবো, এটার মলিকুলারিটি যদি বলি তাহলে 2 হবে, এটার জন্য 2 হবে, কিন্তু ফাইনাল এটার মলিকুলারিটি আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো না। মনে রাখতে হবে যে শুধুমাত্র এক ধাপ বা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতার অস্তিত্ব আছে, বহু ধাপ বিক্রিয়ার ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে একাধিক ধাপে বিক্রিয়াটা হয় তাদের ক্ষেত্রে আণবিকতার কোনো অস্তিত্ব নেই। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। হুম, এক
বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতার অস্তিত্ব আছে। বহুধাপ স্যার বিক্রিয়া আমাদের পরীক্ষা যদি স্যার বলছে আমাদের পরীক্ষা যদি দেয় তাহলে আমাদেরকে মানে এক ধাপ যে রিয়াকশন গুলো সেই সমস্ত রিয়াকশন গুলোরই আণবিকতা বের করতে দেবে, তাই তো? অবভিয়াসলি দেবে। আণবিকতা থেকে নরমালি কোনো কোশ্চেন দেওয়ার কথা নয়। এবার হচ্ছে যে মনে রাখতে হবে যে এরকম তো আপনি তো কটা রিঅ্যাকশন মুখস্থ করে যাবেন, রিঅ্যাকশন যে এতগুলো ধাপে হচ্ছে এটা তো পসিবল নয়, এটা সম্ভব নয়, বলাই হ্যাঁ সম্ভব নয় যে আণবিকতা। তো মনে রাখবেন যে বহুধাপ বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতার কোনো সিগনিফিকেন্সই নেই, আণবিকতার কোনো সিগনিফিকেন্স নেই। আচ্ছা, আণবিকতা একটা তাত্ত্বিক রাশি, মনে রাখবেন আণবিকতা তাত্ত্বিক রাশি পুরোটাই, কোনো পরীক্ষালব্ধ ব্যাপার নয়। যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আণবিকতা। আণবিকতা আমি কি করবো, চোখের সামনে দেখতে পাবো যে এতগুলো রিয়েক্ট করছে, এখানে এতগুলো অণু রিয়েক্ট করছে, এতগুলো পরমাণু রিয়েক্ট করছে এবং এটা বানাচ্ছে, আমি দেখতে পাবো, তাই সেটা হচ্ছে আণবিকতা। আণবিকতা আমি চোখের সামনে দেখতে পাবো। নেক্সট হচ্ছে কি, আণবিকতা সবসময়, আণবিকতা সর্বদাই ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, তিনের বেশি হয় না, তিনের বেশি হয় না, মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এটা শূন্য বা ঋণাত্মক হতে পারে না, কিন্তু হ্যাঁ এটা জিরো বা ঋণাত্মক হতে পারে না, এগুলো হচ্ছে আণবিকতার বৈশিষ্ট্য। আচ্ছা, জিজ্ঞাসা করতে পারে আপনাকে, হ্যাঁ জিজ্ঞাসা করতে পারে, সবসময় যে নিউমেরিক্যাল দেবে তার তো কোনো কথা নেই, কোশ্চেন কিন্তু থিওরিটিক্যালি আসবে, তার থিওরিটা কিন্তু পড়তে হবে। সবাই যদি বড় বড় নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে নিলেন আর থিওরিটা কনসেপ্ট ক্লিয়ার নেই, তাহলে কিন্তু হবে না। জিজ্ঞাসা করতে পারে আণবিকতার সম্পর্কে কোনটি ঠিক। এক এক ধাপ বা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতার অস্তিত্ব আছে, বহুধাপ বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতার অস্তিত্ব নেই। আণবিকতা একটি তাত্ত্বিক রাশি, তারপর দিল আণবিকতা সর্বাধিক ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপর লিখিল যে একটি বিক্রিয়ার আণবিকতা শূন্য হতে পারে। এই আণবিকতা কখনো শূন্য হতে পারে না, অলওয়েজ পজিটিভ হবে। কি হবে, অলওয়েজ পজিটিভ, 1 2 3 এরকম কিছু হবে, ভগ্নাংশ হতে পারে না। ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে, আণবিকতা শূন্য বা ভগ্নাংশ হতে পারে না। ঠিক আছে, আণবিকতা শূন্য বা ভগ্নাংশ হতে পারে না, অলওয়েজ কি হবে, অলওয়েজ হচ্ছে গিয়ে আমাদের এটা পজিটিভ নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আণবিকতা। নেক্সট হচ্ছে অর্ডার অর বিক্রিয়ার ক্রম, এটা ভালো করে বুঝবেন, এখান থেকে কোশ্চেন কিন্তু হয়। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন কিন্তু হয়, বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ রিঅ্যাকশন। অর্ডার অফ রিঅ্যাকশন কি আছে, অর্ডার অফ রিঅ্যাকশন হচ্ছে গিয়ে যে কোন একটা বিক্রিয়া হচ্ছে, ধরুন এ প্লাস বি, এর থেকে প্রোডাক্ট, এই যে রেট ল, এক্সপেরিমেন্টাল রেট ল ইকুয়েশন, অর্থাৎ বিক্রিয়ার যে কি হবে না, বিক্রিয়ার যে হচ্ছে কি আপনার রেট ল ইকুয়েশন, এক্সপেরিমেন্টাল রেট ল ইকুয়েশন, দ্যাট ইজ পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ। ঠিক আছে, পরীক্ষালব্ধ হার সমীকরণ কি হবে, পরীক্ষালব্ধ হার সমীকরণ হচ্ছে কি, তার উপরে ডিপেন্ড করবে বিক্রিয়ার ক্রম। কিরকম না, বিক্রিয়ার ক্রম ধরুন এর পরীক্ষালব্ধ যে হার সমীকরণ সেটা আমি পেলাম r সমান k ইনটু a টু দি পাওয়ার x আর b টু দি পাওয়ার y। ঠিক আছে, তো একটু আগেই আমি বলেছি যে এক্সপেরিমেন্টাল রেট ল ইকুয়েশনে x হচ্ছে a এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, y হচ্ছে b এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, x হচ্ছে কি না a এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, x হচ্ছে a এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, a এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, আর y হচ্ছে b এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, আর x প্লাস y হচ্ছে বিক্রিয়ার সামগ্রিক ক্রম। ঠিক আছে, বিক্রিয়ার সামগ্রিক ক্রম, ক্লিয়ার, এটা হচ্ছে সামগ্রিক ক্রম। এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এই ক্রম আর আণবিকতার মধ্যে ডিফারেন্সটা তাহলে কি হলো। হ্যাঁ, ক্রম হচ্ছে পরীক্ষালব্ধ রাশি, সবসময় মনে রাখবেন, ক্রম হচ্ছে এক্সপেরিমেন্ট পরীক্ষালব্ধ রাশি। ঠিক আছে, এই হচ্ছে ক্রম, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে,
ভগ্নাংশ হতে পারে, সব হতে পারে, ভগ্নাংশ ধনাত্মক হতে পারে, ঠিক আছে। পরীক্ষালব্ধ রাশি, নেক্সট হচ্ছে যে, আচ্ছা পরীক্ষালব্ধ রাশিটা বুঝলাম, এটা তো হলো। নেক্সট হচ্ছে অর্ডার। আমি বলেছিলাম যে বিভিন্ন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, হার ধ্রুবকের একক আলাদা আলাদা হয়, ঠিক আছে। হার ধ্রুবকের একক, হার ধ্রুবকের একক ক্রমের উপর নির্ভরশীল, নির্ভরশীল, ঠিক আছে। এবার হচ্ছে যে এটা অনেক সময় দিয়ে দেয় যে ক্রম আমরা ক্যালকুলেট করব কি করে, তাহলে ক্রম নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে, ঠিক আছে। ক্রম নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে। প্রথম হচ্ছে যে বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল সেটা দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। হ্যাঁ, ক্রম নির্ণয়ের পদ্ধতি, ক্রম নির্ণয়ের তিনটে পদ্ধতি আছে। কি কি? এক হচ্ছে গিয়ে আপনার, প্রথম হচ্ছে যে বিক্রিয়ার ক্রিয়া কৌশল থেকে হতে পারে, বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল থেকে আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। বিক্রিয়ার ক্রিয়া কৌশল থেকে হতে পারে। দুই হচ্ছে কি হতে পারে না, আপনার হচ্ছে গিয়ে বিক্রিয়ার অর্ধায়ু থেকে হতে পারে। অর্ধায়ু পদ্ধতি আমরা এটা পরে শিখছি, আগে অর্ধায়ু কি জিনিসটা জানি। তারপর তিন হচ্ছে গিয়ে হার ধ্রুবকের একক থেকে হতে পারে, হার ধ্রুবকের একক। এই তিনটে কোশ্চেনে আমরা করবো। এখন এই ক্রিয়া কৌশল জিনিসটা কি সেটা আমরা করবো। আচ্ছা আমি জাস্ট 2 মিনিটের একটা লিভ নিচ্ছি, তারপর আমি স্টার্ট করছি, ঠিক আছে। জাস্ট 2 মিনিট একটু ওয়েট করবো। স্যার আগের পেজটা একটু দেখান। হ্যাঁ প্রায় 40 জন। এটা সবাই জয়েন করো, আমি রেকর্ড দিয়ে দিই। হ্যাঁ বলি, আওয়াজ হ্যাঁ আওয়াজ। আচ্ছা হ্যাঁ, দুপুরবেলা গরম লাগে। 11,500 টাকা দিল। না না, এই অবধি সকালেই পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ চলুন, সরি, যেটা বলছিলাম যে শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আপনি পড়েন। শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। চলুন, চলুন, তো বিক্রিয়ার ক্রিয়া কৌশল থেকে আমরা বিক্রিয়ার ক্রম কিভাবে নির্ণয় করব? ধরুন একটা, আমরা এখানে দুরকম বলতে পারি যে মেকানিজম কি হবে সেটা বলে দিতে পারি, আবার বিক্রিয়ার ক্রমও বলতে পারি। ধরুন একটা বিক্রিয়া আছে, ঠিক আছে, একটা বিক্রিয়া আছে ধরুন, ধরুন একটা বিক্রিয়া হচ্ছে, এটা কিন্তু ভালো করে দেখবেন, এটা থেকে কোশ্চেন কিন্তু আসেই আসে। টু এ থেকে বি, এটা হচ্ছে ডি প্লাস সি, এটা হলো, এখানে দুটো স্টেপে হচ্ছে বিক্রিয়া। স্টেপ ওয়ান হচ্ছে গিয়ে এ প্লাস বি, এটা থেকে হচ্ছে সি প্লাস ডি, এটা স্লো স্টেপ। আর একটা ধরুন সি প্লাস এ, এটা থেকে হচ্ছে ই, এটা ফার্স্ট স্টেপ। মনে রাখবেন যেটা স্লো স্টেপ সেটা হচ্ছে রেট ডিটারমিনেটিং স্টেপ, ঠিক আছে। হ্যাঁ, যেটা ধীর গতির ধাপ, ধীর গতির ধাপ হচ্ছে হার নির্ণায়ক ধাপ, ঠিক আছে, হার নির্ণায়ক নির্ণায়ক ধাপ। কেন হার নির্ণায়ক ধাপ? কেন বিক্রিয়ার যেটা লোয়েস্ট রেটে থাকবে, স্লো থাকবে, সেটা কেন বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ? দেখুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন এরকম হলো যেটা সাইকেল কোম্পানিতে গেলেন আপনি, তো সাইকেল কোম্পানিতে ধরুন এরকম হচ্ছে যে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ম্যানুফ্যাকচার হয়, কোথাও চাকা ম্যানুফ্যাকচার হয়, কোথাও হ্যান্ডেল ম্যানুফ্যাকচার হয়, কোথাও আবার ধরুন ওই আহ, যেটা হচ্ছে গিয়ে বডি ম্যানুফ্যাকচার হয়, সাইকেলের যে বডিটা সেটা ম্যানুফ্যাকচার হয়, ঠিক আছে। তো এই চাকা যারা ম্যানুফ্যাকচার করে, তো ধরুন পার ডে 600 ধরুন ওরা চাকা ম্যানুফ্যাকচার করে। যারা হ্যান্ডেল ম্যানুফ্যাকচার করে তারা ধরুন হচ্ছে এখানে 100 ম্যানুফ্যাকচার করে। আর যারা বডি ম্যানুফ্যাকচার করে তাহলে 50 ম্যানুফ্যাকচার করে, 50টা বডি ম্যানুফ্যাকচার করে পার ডে। এখন যদি বলি আমি যে পার ডে কতগুলো সাইকেল তৈরি হবে, তাহলে পার ডে কতগুলো সাইকেল তৈরি হবে? নিশ্চয়ই 50টা, কারণ বডি তো চাই, বডি যতগুলো থাকবে, সাইকেলটাতে 600 হোক আর 6000 হোক, এটাই তো রেট অফ রিঅ্যাকশন হবে। তাহলে যেটা স্লোয়েস্ট স্টেপ সেটাই হচ্ছে হার নির্ণায়ক ধাপ। তাহলে এখানে কে কে করেছে? এখানে করেছে হচ্ছে, আমি এখানে বলতে পারি যে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ থেকে বিক্রিয়ার হার, যে বিক্রিয়ার রেট ব্লো ইকুয়েশন, দ্যাট ইজ এ অ্যান্ড বি, ঠিক আছে। বিক্রিয়ার মেকানিজম যদি দিয়ে দেয় তাহলে যেটা স্লোয়েস্ট স্টেপ, মনে রাখবেন যেটা স্লো স্টেপ অর্থাৎ ধীর গতির বিক্রিয়া বা ধীর গতির ধাপ যেটা, সেটা থেকেই আমরা কি করব, সেটা থেকে বিক্রিয়ার যে ক্রম, বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করব আমরা কি থেকে, নির্ণয় করব। ক্লিয়ার? ক্লিয়ার? এবার চলুন, এবার হচ্ছে ধরুন এরকম রইল, স্যার সবই তো বুঝলাম, কিন্তু আমার যে ফাইনাল ছিল সেটাতে এবি ছিল, কিন্তু ধরুন এরকম একটা রিয়েকশন হচ্ছে, একটা রিয়েকশন হলো এরকম যে 2NO প্লাস বিআর, মুখস্থ কেউ করবেন না, ভালো করে বুঝে নেন, কোনো অসুবিধা হবে না। 2NO বিআর, হ্যাঁ 2NO বিআর, তো NO প্লাস বিআর টু, NO প্লাস বিআর টু, ধরুন স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান এটা হচ্ছে NO বিআর টু, এটা ফার্স্ট স্টেপ। স্টেপ টু এটা ধরুন হচ্ছে NO বিআর টু প্লাস হচ্ছে গিয়ে NO, এটা হচ্ছে 2NO, এটা হচ্ছে 2NO বিআর। তো এটা ইকুইলিব্রিয়াম আছে, তো এটা কে ইকুইলিব্রিয়াম করছে, আর এটা লেখার দরকার নেই, কে লিখলেই হবে। এটা এটা ধরুন স্লো। আচ্ছা, তো রেট ডিটারমিনেটিং স্টেপ কোনটা? স্লো যেটা সেটাই। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আর অফ কে ইনটু কনসেন্ট্রেশন অফ NOBr2 ইনটু কনসেন্ট্রেশন অফ NO। সবই তো বুঝলাম স্যার, কিন্তু যখন প্রথম বিক্রিয়াটা হয় বা ওভারঅল রিঅ্যাকশন হয় সেখানে কোথাও NOBr2 নেই, তো কেন এরকম করব আমরা? হ্যাঁ, NOBr2 তো নেই, তাহলে আমি কি করে এরকম বলতে পারি যে NOBr2 রিঅ্যাকশন হচ্ছে? এবার মনে রাখবেন যে যদি এরকম হয়, যদি এরকম কোথাও হয়,
যে এরকম হচ্ছে কোথাও যে বিক্রিয়ক বিক্রিয়াতে ওটার যে কি বলবো বিক্রিয়ক গুলো সেগুলো না থাকে, তাহলে আমি কি করব, ওই যে স্টেপটা আছে সেটা থেকে নেব। কি আছে রিঅ্যাকশনটা ভালো করে দেখুন, NO প্লাস Br2 ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা তো হচ্ছে NOBr2। আচ্ছা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছেন নিশ্চয়ই সবাই কম বেশি, একটু আধটু জানেন, আমি পড়াবো। এই কে ইকুইলিব্রিয়াম সমান কি হয় না, কনসেন্ট্রেশন ওভার NOBr2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন ওভার NO ইনটু কনসেন্ট্রেশন ওভার Br2। এখন আমার করতে কি হবে, এই যে NOBr2 আছে, এই NOBr2টাকে আমাকে হাঁটাতে হবে, এটাকে আমার রাখা চলবে না। কেন না, ফাইনাল যে রিঅ্যাকশনটা আছে সেটাতে কিন্তু এটা নেই। আমি কি করব, আমি এখানে করতে পারি যে কনসেন্ট্রেশন ওভার NOBr2 ইকুয়ালস টু K ইকুইলিব্রিয়াম ইনটু কনসেন্ট্রেশন ওভার NO ইনটু কনসেন্ট্রেশন ওভার Br2, এটা বলতে পারি। তাহলে আমি লিখতেই পারি এখানে যে এটা সমান K ইনটু K equilibrium into concentration over NO into concentration over Br2। তাহলে কি হচ্ছে না, K into K equilibrium এটা একটা আমরা কনস্ট্যান্টই পাবো, দ্যাট ইজ আমি K ডট নিয়ে নিচ্ছি, NO into Br2 into NO তো ছিলই, NO তো আমাদের ছিলই, তার মানে হচ্ছে NO তার কি হবে স্কয়ার এন্ড Br2। ঠিক আছে, এটার অর্ডার কি হবে বলুন, অর্ডার অর্ডার হয়ে যাবে 2 প্লাস 1, কত হবে 3 হবে। তাহলে এখানে আমাকে দিতে পারে একটা রিঅ্যাকশনের মেকানিজম দিয়ে দিতে পারে, সেখান থেকে আমাকে বের করতে হতে পারে কি না, আমাকে অর্ডার বের করতে দিতে পারে। ক্লিয়ার? এটা আশা করি বোঝা গেল এই অবধি। কারো কোনো প্রবলেম আছে তো বলুন, যদি কারো কোনো সমস্যা আছে বলুন, তাহলে প্রবলেম আছে কারো এই অবধি? স্যার স্যার বলছি এরকম কোশ্চেন হলে তাহলে কি স্টেপ 1 আর মানে ফার্স্ট আর স্লো স্টেপ গুলো দিয়ে দেবে? একদম দিয়ে দেবে, অবশ্যই দিয়ে দেবে, নিশ্চিত থাকুন। ঠিক আছে, একদম দিয়ে দেবে। ঠিক আছে, যেটা না দিতে পারে সেটার কথাতে আমি আসছি। ধরুন আর একটা কোশ্চেন করি এখান থেকে, এরকম ধরুন দিল 2O3 ওজন থেকে 3O2, দুটো গ্যাসিয়াস স্টেটে আছে। এটা ফার্স্ট প্রথম স্টেপ হচ্ছে O3 কে ইকুইলিব্রিয়াম, O2 প্লাস O, এটা হচ্ছে ফার্স্ট। আর একটা হচ্ছে O3 প্লাস O হচ্ছে 2O2। এটা রেড ল ইকুয়েশন কি হবে, বা আমি যদি বলি এর অর্ডার কি হবে। ঠিক আছে, ফার্স্টে দেখুন আমি এটা স্লো, এই স্লো স্টেপটা থেকেই তো কি হবে, স্লো স্টেপটা থেকেই হবে হচ্ছে আমাদের রেড ল ইকুয়েশন। তো রেড ল ইকুয়েশন K ইনটু কনসেন্ট্রেশন ওভার O3 ইনটু কনসেন্ট্রেশন ওভার O, ঠিক আছে, এটা হবে। তো এটা যদি হয় তো এখানে দেখুন শুধু O3 আছে আর O2 আছে, এই যে ওটা আছে এটাকে আমার হাঁটাতে হবে। বাই চান্স ধরুন পরীক্ষায় এই কে ইকুইলিব্রিয়াম এটা দিল না, আমাকে দিল কি শুধু একটা ধরুন সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন দিয়ে দিল, আমি কি করব, এটাকে ইকুইলিব্রিয়াম ধরে নেব আমি। যদি না দেওয়া থাকে পরীক্ষায় আমি ওটাকে ইকুইলিব্রিয়াম ধরে নেব, মনে রাখবেন এটা। ঠিক আছে, ওটাকে ইকুইলিব্রিয়াম ধরে নেব। তাহলে এখান থেকে আমি কি করতে পারি যে কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ওভার O2 ইনটু কনসেন্ট্রেশন O ডিভাইডেড বাই হচ্ছে কনসেন্ট্রেশন ওভার O3। আমাকে কার কনসেন্ট্রেশন বাদ দিতে হবে, O এর, দেন কনসেন্ট্রেশন O ইকুয়ালস টু K equilibrium into concentration O3 divided by concentration of O2। আমি কি করব, K into concentration O3 into K equilibrium into concentration over O3 divided by concentration of O2। দেখুন তো K into K equilibrium এটাকে আমি K ডট ধরতেই পারি, into concentration O3 তার স্কয়ার and O2 টু দি পাওয়ার কি হবে -1 হয়ে যাবে। তাহলে এটার যদি ক্রম আমাকে বের করতে বলে, ক্রম সমান কত হবে 2 প্লাস -1, দ্যাট ইজ 2 -1, তার মানে হচ্ছে 1। ঠিক আছে, অর্ডার কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা এরকম কোশ্চেন দিতে পারে, রেট ল ইকুয়েশন এখান থেকে বের করতে দিতে পারে, আবার দিতে পারে হচ্ছে গিয়ে কি না হচ্ছে আপনার এরকম অর্ডার বের করতে দিতে পারে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলুন, এই অবধি কারো কোনো সমস্যা আছে? স্যার কোনো সমস্যা বলছিলাম, থাকলে বলুন। স্যার বলছি যে মানে ইকুইলিব্রিয়ামের যে কনস্ট্যান্ট কে ইকুইলিব্রিয়াম ওই যে ফার্স্ট রিঅ্যাকশনটা থেকে লিখছেন, তো হ্যাঁ, যদি এটা না বলে দেয় ইকুইলিব্রিয়াম স্টেট তখন আমরা ফার্স্ট ফার্স্ট যে মানে না 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 রিঅ্যাকশনটা না সেটা না, থেকে শুনুন 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 শুনুন, কথাটা হচ্ছে ফার্স্ট বা স্লো এর উপর ইকুইলিব্রিয়ামটা ডিপেন্ড করছে না, ফার্স্ট বা স্লো এর উপর ডিপেন্ড করছে না। ইকুইলিব্রিয়াম আমরা সেটাকেই নেব
যেটাকে আমরা বাদ দেব। আমরা এখানে ও বাদ দিচ্ছিলাম, ও আছে কোথায়, ফার্স্ট স্টেপে আছে, মানে প্রথম যে স্টেপটা স্টেপ 1 এ আছে, স্টেপ 1। তো আমরা স্টেপ 1টাকে ইকুইলিব্রিয়াম ধরেছি। যদি ধরুন স্টেপ 2 তে থাকতো তাহলে স্টেপ 2টাকে করতাম, ঠিক আছে। আমাদেরকে বাদ দিতে হবে, হ্যাঁ আমাদেরকে বাদ দিতে হবে, যেটাকে হোক বাদ দিতে হবে, তাহলে আমি করতে পারবো, ঠিক আছে। ফার্স্ট স্টেপটাকে আমরা ইকুইলিব্রিয়াম ধরবো, এটা যদিও দেওয়া থাকবে তবুও জাস্ট বলে দিলাম আর কি, আর কিছু, ঠিক আছে। চলুন এবার আমরা কাইনেটিক্স গুলোতে যাব, বিভিন্ন অর্ডারের যে ইয়েগুলো আছে, শূন্যক্রম বিক্রিয়ার যে বিভিন্ন প্রকার বিক্রিয়া এবং তাদের যে রেট ল ইকুয়েশন গুলো বা তাদের যে আপনার হচ্ছে হার ধ্রুবকের সমীকরণগুলো, হ্যাঁ হার ধ্রুবকের সমীকরণ। তো শূন্যক্রম বিক্রিয়া আমরা প্রথম করছি, জিরো অর্ডার করে নিচ্ছি, হার ধ্রুবকের সমাকলিত রূপ, ইন্টিগ্রেটেড, আচ্ছা সমাকলিত আর হচ্ছে একটা ডেরিভেটিভ একটা ইন্টিগ্রেশন। তো ধরুন আমি প্রথম করছি শূন্যক্রম বিক্রিয়ার জন্য, শূন্যক্রম বিক্রিয়া ভালো করে দেখবেন। ধরুন একটা শূন্যক্রম বিক্রিয়া হচ্ছে এ থেকে প্রোডাক্ট, এ থেকে প্রোডাক্ট, শূন্য ক্রমের বিক্রিয়া। এখন আমি ধরে নিচ্ছি যে টি সমান 0 সময়ে, ধরুন এটা এ নট কনসেন্ট্রেশন, এর হচ্ছে 0, আচ্ছা আফটার টি টাইম, টি সমান টি টাইমে ধরুন এটা হচ্ছে এ, আর এটা কিছু একটা হচ্ছে পি ফি কিছু একটা, যাই সামথিং কিছু একটা হচ্ছে। এখন আমি এখান থেকে লিখতে পারি শূন্য ক্রমের বিক্রিয়া, বিক্রিয়া হার আর সমান কি হবে, মাইনাস ডি অফ কনসেন্ট্রেশন এ বাই ডি। এটা সমান আমি লিখতে পারি কে ইনটু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার কি হবে, একটু আগে লিখেছি যে যত ক্রমের বিক্রিয়া টু দি পাওয়ার তত হবে, তো এটা শূন্য ক্রমের বিক্রিয়া মানে 0, কারণ আমি লিখতেই পারি যে মাইনাস ডি অফ কনসেন্ট্রেশন এ বাই কনসেন্ট্রেশন ডিটি সমান হচ্ছে কি, পারি লিখতে, তার মানে হচ্ছে ডি অফ কনসেন্ট্রেশন এ সমান হচ্ছে মাইনাস কে ইনটু ডিটি, ঠিক আছে। এটা আচ্ছা এই যে ডি মাইনাস ডি বাই ডি সমান কে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন রেট ল, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন রেট ল, ডেরিভেটিভ, ঠিক আছে, রেট ল। আচ্ছা আর এটা হচ্ছে ইন্টিগ্রেটেড, তো আমি বোথ সাইডে কি করছি, ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন এরিয়া কত নিচ্ছি, এটা আমি নিচ্ছি কত না, আমি ধরছি যে এ নট ছিল ইনিশিয়াল, আর টি সময় পরে এটা হচ্ছে আমি এটি হয়েছে, কত হয়েছে, তাহলে এ নট থেকে এটি, আর এটা হচ্ছে 0 থেকে টি, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, এ নট মানে কনসেন্ট্রেশন অফ এ হয়ে যাবে, হ্যাঁ এটার কি হবে, এটা যদি আমি ইয়ে বলি তাহলে হচ্ছে এ নট থেকে এ এটি মাইনাস এই সমান মাইনাস কে ইনটু এটা টি হয়ে যাবে, এটা 0 থেকে টি, তার মানে এটা বুঝতেই পারছেন যে কনসেন্ট্রেশন এটি মাইনাস অফ কনসেন্ট্রেশন এ নট সমান হচ্ছে মাইনাস কে টি, ঠিক আছে। কত হচ্ছে না কনসেন্ট্রেশন অফ এটি মাইনাস কনসেন্ট্রেশন এ নট সমান হচ্ছে মাইনাস কে টি, তাহলে কে সমান আমি লিখতেই পারি এটাকে মাইনাস দিকে নিয়ে এলে হবে এ নট মাইনাস এটি, এ নট মাইনাস এটি বাই হচ্ছে টি, এটা হচ্ছে রেট ল ইকুয়েশন ফর জিরো অর্ডার রিঅ্যাকশন, মনে থাকবে এটা ফর জিরো অর্ডার রিঅ্যাকশন, এটা হচ্ছে কি না গিয়ে হচ্ছে গিয়ে আমার রেট ল ইকুয়েশন বা হচ্ছে গিয়ে রেট কনস্ট্যান্টের ইন্টিগ্রেটেড ইকুয়েশন, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো হচ্ছে হাফ লাইফ। হোয়াট ইজ হাফ লাইফ বা অর্ধায়ু, অর্ধায়ু মানে হচ্ছে অর্ধ আয়ু, অর্থাৎ কোনো একটা কিছু আছে তার 50% কমপ্লিট হতে কত সময় লাগবে, ঠিক আছে। এটা টি হাফ বলে, কি বলে, টি হাফ বলে, বা আমি লিখতে পারি টি 50%, ঠিক আছে, টি হাফ বা টি 50%, হ্যাঁ। আচ্ছা আপনাদের এক্সামটা কালকে না নিয়ে যদি আমি ওয়েডনেসডে নিই তাহলে কি ভালো হয়, মানে এই হ্যাঁ ভালো উইকটা হবে, যেহেতু দুদিন ক্লাস বুধবার স্যার থাকছে। হলে ভালো হবে। হ্যাঁ স্যার বেটার হবে, তার কারণে কেমিক্যাল কাইনেটিক্সটা করতে একটু টাইম লাগবে। ঠিক আছে হয়তো আজকে পুরোটা হবেও না, আমি পুরোটা কালকে কমপ্লিট করবো, তাহলে কালকে একটা ক্লাস নিই, হ্যাঁ কালকে একটা ক্লাস নিই তাহলে রাত্রিবেলা, ওকে। হুম। হ্যাঁ কালকে এক্সামটা না নিয়ে কালকে একটা ক্লাস নিয়ে নিচ্ছি এক্সট্রা, এন্ড ওয়েডনেসডে এক্সাম, ঠিক আছে। আচ্ছা তো টি হাফ, এখন ধরুন টি হাফ মানে কি, আমি যদি বলতে পারি
যে অ্যাট টি ইকুয়ালস টু টি হাফ অর্থাৎ অর্ধায়ু সময়ে কি হবে না কনসেন্ট্রেশন এটি ইকুয়ালস টু কি হয়ে যাবে এ নট বাই টু হয়ে যাবে। কি হবে এ নট বাই টু। তাহলে এখান থেকে আমি করতে পারি টি এর জায়গায় যদি টি হাফ বসাই তাহলে আমি করতেই পারি কে সমান এ নট মাইনাস এ নট বাই টু বাই হচ্ছে টি হাফ। তাহলে এখান থেকে আমি করতেই পারি যে টি হাফ ইকুয়ালস টু কি হয়ে যাবে এ নট বাই টু কে। এ নট বাই কি হয়ে যাবে টু কে হয়ে যাবে। এ নট বাই টু কে এটা টি হাফ। ঠিক আছে, এটা মনে রাখবেন। জিরো অর্ডারের জন্য কত হচ্ছে এ নট বাই টু কে। আচ্ছা আমি যদি টি থ্রি বাই ফোর ক্যালকুলেট করি, ধরুন আমি বের করছি টি থ্রি বাই ফোর, আমি ক্যালকুলেট করছি হচ্ছে টি থ্রি বাই ফোর। এটা যদি ক্যালকুলেট করি তার মানে কি হচ্ছে টি থ্রি বাই ফোর মানে হচ্ছে যে এই টি বাই থ্রি বাই ফোর মানে থ্রি বাই ফোর কি হয়ে গেছে টি বাই থ্রি বাই ফোর ডিকম্পোজ হয়ে গেছে, পাওয়ারটা শেষ হয়ে গেছে বিক্রিয়াটা, বাকিটা বাকি আছে। তার মানে বাকিটা যদি বাকি থাকে তাহলে আমি লিখতেই পারি যে হচ্ছে গিয়ে যে কনসেন্ট্রেশন এটি ইকুয়ালস টু কি হবে এ নট মাইনাস থ্রি এ নট বাই ফোর, দ্যাট ইজ থ্রি সরি এ নট বাই ফোর হয়ে যাবে, দ্যাট ইজ এ নট বাই ফোর। বাকি যেটা থাকছে সেটা এটি মানে কতটা বাকি আছে টি সময় পরে সেটা তো। তাহলে আমি এখান থেকে করতে পারি যে টি থ্রি বাই ফোর, টি থ্রি বাই ফোর সমান হচ্ছে কি এ নট মাইনাস এটি, এটি মানে হচ্ছে এ নট বাই ফোর বাই হচ্ছে গিয়ে কি কে, দ্যাট ইজ থ্রি এ নট বাই ফোর কে। এটা হবে থ্রি, এটা থ্রি এ নট বাই ফোর কে, থ্রি এ নট বাই ফোর কে এটা হবে। আচ্ছা যদি 100% ক্যালকুলেট করতে পারে যে টি 100% কত হবে, 100% কমপ্লিট হতে কত সময় লাগে, তার মানে এটি কতটা থাকবে 100% কমপ্লিট হয়ে গেলে এটি সমান কত হয়ে যাবে, এটি সমান কত হবে টি টাইম পরে অবশিষ্ট কতটা জিরো। এটি মানে হচ্ছে যতটা অবশিষ্ট থাকে, এটি মানে হচ্ছে যতটা অবশিষ্ট থাকে এই যে আফটার টি টাইম এ কতটা আছে এটি আছে। তো এটা যখন আমি 100% যদি ডিকম্পোজ হয়ে যায় 100% কমপ্লিট হয়ে যায় তো এটি সমান কত ধরবো জিরো। তার মানে কনসেন্ট্রেশন এ নট মাইনাস এটি সমান কেটি, বা আমি করতে পারি এখান থেকে টি 100%, টি 100% লিখছি। তার মানে এখানে টি 100% সমান হচ্ছে কি এ নট বাই কে, এ নট বাই কে। এগুলো মাথায় রাখবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা আর কি। হ্যাঁ এ নট বাই কে। আচ্ছা দেখুন তো এটা এটা টি 50% এর ডবল কিনা। তাহলে এখান থেকে আমি রিলেশন যেগুলো পাবো সেটা হচ্ছে টি ফর জিরো অর্ডার রিঅ্যাকশন কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্টের মানে যেহেতু এটা কিসের উপর ডিপেন্ড করে না, ভালো করে দেখবেন যে এটা শুধু কিসের উপর ডিপেন্ড করছে কে কার উপর ডিপেন্ড করে না, অর্থাৎ রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ রেটটা এই যে ডিএ বাই মাইনাস ডিএ বাই ডিটি ইট ইজ দ্য রেট অফ রিঅ্যাকশন। তো রেট অফ রিঅ্যাকশনটা কি আছে, রেট অফ রিঅ্যাকশনটা কনস্ট্যান্ট আছে সব সময়, ধ্রুবক আছে। ধ্রুবক আছে মানে কি যে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। তার মানে আমি লিখতেই পারি এখানে টি 100% সমান হচ্ছে টু ইন্টু কি হবে টি 50%। দেখুন হচ্ছে টি 100% সমান কি এটা, এটাকে যদি আমি মানে টি 50%, টি 50% কি ছিল এটা এই যে টি 50% এটা সরি এই যে টি হাফ, এটাকে যদি আমি মাল্টিপ্লাই 2 করি তাহলে কত হবে টি 100% আসবে না, তাহলে কত হচ্ছে 2 ইনটু টি 50%। আচ্ছা টি 70% বা এটাই হচ্ছে টি 3/4 আর কি। হ্যাঁ এটা সমান কত হবে না, এটা সমান মনে রাখবেন 3/2 ইনটু টি 50%। এক্সাম্পল কোশ্চেনে দিতে পারে যে নিচে কোনটি কোন সম্পর্কটি ঠিক নয়, ঠিক আছে এরকম করে দিয়ে দেবে আর কি। ঠিক আছে শূন্য ক্রম বৃত্তের ক্ষেত্রে প্রচুর কোশ্চেন হতে পারে এখান থেকে। হ্যাঁ শুধু 3/4 কেন 7/8 দিতে পারে, 5/6 দিতে পারে, 2/3 দিতে পারে, 1/3 দিতে পারে, এনিথিং যা করবো আমরা সেটা এইভাবেই করবো। কিন্তু ক্লিয়ার এই অবধি আশা করি কোনো সমস্যা নেই। কার কোনো প্রবলেম আছে, যদি প্রবলেম থাকে তো বলুন। গ্রাফস আমি কতগুলো গ্রাফ নিয়ে রাখছি। কি গ্রাফ হতে পারে না,
এক সেকেন্ড, হ্যাঁ সব গ্রাফগুলোকে করে দিচ্ছি। আচ্ছা এটা আর লিখছি না। এগুলো সব সোজাসুজি করবেন, একটু বাঁকা হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো কি কি রিঅ্যাকশন এখানে গ্রাফগুলো কি কি হয় দেখুন। প্রথম হচ্ছে বিক্রিয়ার হার, এদিকে হচ্ছে হার, রেট অফ রিঅ্যাকশন। হার বনাম হচ্ছে গিয়ে, হার বনাম হচ্ছে এর কনসেন্ট্রেশন, বিক্রিয়কের গাঢ়ত্ব। আচ্ছা, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে? করে না। মাইনাস ডি অফ এ বাই ডিটি ইকুয়ালস টু কি হচ্ছে কে, মাইনাস ডি অফ এ বাই ডিটি, এটা এ, তার মানে বিক্রিয়ার হার অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, এরকম প্যারালাল হবে, প্যারালাল লাইন হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হার বনাম, হার বনাম সময়, ঠিক আছে। সময়, সময়ের উপরও কিন্তু কি করে? ডিপেন্ড করে না। কেন? হার কি থাকে? কনস্ট্যান্ট থাকে অলওয়েজ। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অলওয়েজ কি থাকে? কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে টি হাফ বনাম এ নট, টি হাফ বনাম এ নট। আমরা জানি টি হাফ সমান হচ্ছে এ নট বাই 2k, তাহলে ওয়াই সমান এম এক্স এর ইয়ে করতে পারি আমরা। তাহলে গ্রাফ কি হবে? এখানে গ্রাফ কি হয়ে যাবে? গ্রাফটা হয়ে যাবে হচ্ছে গিয়ে কি, এখানে আমরা গ্রাফ পাবো মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে। কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা, এটা হবে গ্রাফ, ঠিক আছে। ওকে, মূল বিন্দুগামী সরল রেখা। এর নতি কি হবে? এর নতি কি হয়ে যাবে? নতি স্লোপ কত হবে? 1/2, ঠিক আছে, 1/2। নেক্সট আর কি গ্রাফ হবে? আর গ্রাফ হচ্ছে আপনি দিয়ে, এটা যদি আমি করি এদিকে এ নট মাইনাস কনসেন্ট্রেশন এ ভার্সাস হচ্ছে টি, তাহলে কি জানি কে ইকুয়ালস টু হচ্ছে এ নট মাইনাস এ, বা এ মাইনাস এ নট মাইনাস এটি, অ্যাকচুয়ালি এটা এটি। তাহলে এ নট মাইনাস এটি সমান কি হচ্ছে? এটি হচ্ছে ওয়াই সমান এম এক্স, এটাও হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এর নতি কত হবে? স্লোপ কত হবে? কে হয়ে যাবে, কত হবে? স্লোপ। এটা হচ্ছে নেক্সট হচ্ছে এটি ভার্সাস হচ্ছে টি, এটি ভার্সাস টি। এটা আমরা কি করে করব দেখুন ভালো করে। এখান থেকে আমরা কি জানি যে এ নট মাইনাস এটি সমান হচ্ছে কেটি। তাহলে এখান থেকে আমরা করতেই পারি যে এটি ইকুয়ালস টু মাইনাস কেটি প্লাস এ নট, ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে? মাইনাস এম এক্স প্লাস সি। স্লোপ ইজ নেগেটিভ, দ্যাট ইজ হয়ে যাবে কত? এটা এরকম হয়ে যাবে, হ্যাঁ কিরকম হয়ে যাবে এটা? এরকম, ঠিক আছে। এরকম হলো গ্রাফটা। তো গ্রাফটার এখানে কি হচ্ছে না, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, এই যে ইন্টারসেকশনটা, এই ইন্টারসেকশনটা কত? এই ইন্টারসেকশনটা হচ্ছে গিয়ে কি, মানে এই ইন্টারসেকশনটা হচ্ছে, এটা হচ্ছে এ নট, এটা এ নট। আর এখানে কি হচ্ছে? এটাকে আমি কি বলতে পারবো? স্লোপ কি হবে? নতি কি হবে? নতি সমান হচ্ছে মাইনাস কে, নতি হচ্ছে কত? মাইনাস কে। আচ্ছা, এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাবে কি এ নট বাই কে, এ নট বাই কে। এগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া। এই অবধি ক্লিয়ার না ক্লিয়ার নয় বলুন? এই অবধি ক্লিয়ার না ক্লিয়ার নয়?
এবার হচ্ছে কারা শূন্যক্রম বিক্রিয়া হয়, হয়তো অনেক এরকম করে অর্ডার বলা সম্ভব না, তা আমরা কি করবো তবু দুটো, হ্যাঁ, জিরো অর্ডার রিয়েকশন, কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে যারা শূন্যক্রমের হয়, ঠিক আছে। তাহলে কারা শূন্যক্রমের হয়, কিছু গুরুত্বপূর্ণ শূন্যক্রমের বিক্রিয়া। প্রথম হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া, ফটোকেমিক্যাল রিয়েকশন, আলোক রাসায়নিক বিক্রিয়া। আলোক রাসায়নিক বিক্রিয়া কোনগুলো, যেমন ধরুন আমি লিখলাম H2 গ্যাস প্লাস Cl2 গ্যাস, এটা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতেই সম্ভব, এটা হচ্ছে 2HCl গ্যাস। কিংবা ধরুন ব্রোমিন H হচ্ছে 2Br ডটার। এই যে বিক্রিয়াগুলো, এগুলো কি, এগুলো হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া, আলোর উপস্থিতিতেই ঘটে। এটা কিসের উপর ডিপেন্ড করে, না বিক্রিয়ার হার ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, হ্যাঁ, অর্থাৎ যে প্রাবল্যটা তার উপর ডিপেন্ড করে। এটা বিক্রিয়া করে কিসের, বিক্রিয়ার হার, হার আলোর মানে হচ্ছে ফোটনের, ফোটনের প্রাবল্যের উপর, এটা প্রাবল্যের উপর নির্ভর করে, ঠিক আছে, প্রাবল্যের উপর নির্ভর করে, ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রাবল্যের উপর যদি নির্ভর করে, তার মানে হচ্ছে গিয়ে এটা কিসের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না, তার শূন্যক্রম বিক্রিয়া বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না, গাঢ়ত্বের উপর নির্ভর করে না এটা, হ্যাঁ, বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না। তার মানে এটা কি হচ্ছে N=0, অর্থাৎ এগুলো কি হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া, এটা হচ্ছে শূন্যক্রম। অর্থাৎ ফটোকেমিক্যাল রিঅ্যাকশন যদি থাকে কোথাও, তাহলে আমরা চোখ বন্ধ করে পড়ে দেবো কি, দোজ আর কি হবে, জিরো অর্ডার রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে কি সারফেস ক্যাটালিস্ট রিঅ্যাকশন, বা বলতে পারি পৃষ্ঠতল অনুঘটীয় অনুঘটন বিক্রিয়া বলতে পারি, ঠিক আছে, পৃষ্ঠতলীয় অনুঘটন বিক্রিয়া। পরীক্ষাতে এগুলোই আসে, এগুলোই আসে পরীক্ষায়, ঠিক আছে। তো কিরকম দেখুন, যেমন হচ্ছে গিয়ে 2NH3 গ্যাসের স্টেটে আছে, N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, এই যেটা আছে এটা কি হচ্ছে Fe और টাংস্টেন और মলিবডিনাম और প্লাটিনাম, এই অনুঘটকের উপর অনুঘটক, এটা অনুঘটকের উপর করা হয়। কিংবা ধরুন একটা রিঅ্যাকশন লিখছি আমি 2HI, এখানে ইউ, এটা হচ্ছে ক্যাটালিস্ট, ঠিক আছে, ইউ ক্যাটালিস্ট। এখানে কি হয় না, এই যে ক্যাটালিস্টগুলো থাকে অর্থাৎ ধাতুর উপর কিন্তু অধিশোষণ ঘটে, শোষিত হয়, ঠিক আছে। শোষিত হওয়ার পরে যখন কি হচ্ছে না, এই যে মানে এই যে HI বা NH3 এদের যে ডিকম্পোজিশন, এদের যে বিয়োজনটা, এদের বিয়োজনটা শুধুমাত্র কোথায় পৃষ্ঠতলেই হয়, ঠিক আছে, এদের পৃষ্ঠতলেই হয়, অন্য কোথাও হয় না। তো পৃষ্ঠতলে যদি হয় তাহলে কি হবে না, যখন পৃষ্ঠতলে এটা শোষিত মানে কভার হয়ে যাচ্ছে, কমপ্লিটলি কভার করে দিচ্ছে এটা পৃষ্ঠতলটাকে, তখন কিন্তু আর কি হয়, এই NH3 বা HI এর কি হয়, আর কিন্তু কোনো রকম হচ্ছে গিয়ে ডিকম্পোজ ঘটে না, বিয়োজন ঘটে না। তার জন্য কি হয় না, এদের এই মানে যদি কি করা হয়, মানে কনসেন্ট্রেশন যদি চেঞ্জও করা হয় NH3 বা HI এর, তার উপর কিন্তু ইয়ে ডিপেন্ড করে না, এটা এগুলো হচ্ছে শূন্যক্রমের বিক্রিয়া। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ, একটা কোশ্চেন লিখছি আমি, নিচের কোনটি
শূন্য ক্রমের বিক্রিয়া প্রথমে 2NO PT catalyst N2 plus O2 2 into 5 hit 2NO plus O2 2 into O4 plus O2 2 into O4 2 into O4 plus O2 তাহলে নেক্সট হচ্ছে NH4NO2 N2 plus H2 and অপশন ডি হচ্ছে SO2Cl2 SO2 plus কোনটা জিরো অর্ডার রিঅ্যাকশন হবে প্রথমেরটা কেন অনুঘটীয় বিক্রিয়া প্রথমেরটা হচ্ছে অনুঘটীয় বিক্রিয়া ঠিক আছে অর্থাৎ প্রথম যে বিক্রিয়াটা হচ্ছে সেটা কি অনুঘটকের উপস্থিতিতে হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে যদি ঘটে তাহলে বিক্রিয়াটা কি হবে অনুঘটকের উপস্থিতিতে হচ্ছে এটা গিয়ে আমাদের শূন্য ক্রমের বিক্রিয়া এরকম কোশ্চেন কিন্তু দিতে পারে ঠিক আছে আশা করি এটা ক্লিয়ার কেউ যদি কোনো সমস্যা নেই স্যার যতগুলো বিক্রিয়া অনুঘটকের উপস্থিতিতে ঘটে তাহলে সবকটা শূন্যক্রম হবে? শূন্যক্রম হবে অনুঘটকের উপর এরকম যদি ধাতব অনুঘটক থাকে এবং পৃষ্ঠতলীয় হয় হ্যাঁ তাহলে কিন্তু সবসময় জিরো প্রোডাক্ট আর যদি ফটোকেমিক্যাল রিঅ্যাকশন হয় আলোক রাসায়নিক বিক্রিয়া তাহলে ঠিক আছে নরমালি জেনারেলি হ্যাঁ এগুলোই নরমালি এগুলোর মধ্যেই পড়ে মানে বেশি এরকম কেউ ভাববেন না যে একদম বিরাট কিছু জটিল কোশ্চেন দিয়ে দেবে আর একদম এমএসসি লেভেলের কোশ্চেন দিবে অনার্স লেভেলের কোশ্চেন দেবে মোটেই ভাববেন না প্লেন 11-12 লেভেলের কোশ্চেন দেবে ভালো করে যদি কেউ এনসিইআরটির বইটা পড়েন বা ছায়া প্রকাশনের বইটা পড়েন তার সেনা আর কিছু দরকার নেই ওটা করলেই যথেষ্ট সব কোশ্চেন ওখান থেকে পাওয়া যাবে ঠিক আছে চলুন চলে যাই স্যার বলছি যে আমি স্যার ফিজিক্স ব্যাকগ্রাউন্ড তো স্যার কেমিস্ট্রিটা 11-12 বই পড়ার এই মুহূর্তে অত সময় নেই তা আপনার নোট পড়ে কতটা ফ্রুটফুল হবে 100% ফ্রুটফুল হবে 100% ফ্রুটফুল হবে কারণ নোটসটা যেটা করা আছে স্যার একদম ফুল হ্যাঁ আসলে স্যার পড়ার সময় নেই সব বইগুলো অতগুলো কেমিস্ট্রিটা স্যার বই পড়তে গেলে প্রচুর সময় খেয়ে নিচ্ছে আর কি হুম হুম আমি আবার বলছি যে নোটসটা যদি নাও পড়তে পারেন অন্তত ক্লাসটা পড়ুন মানে ক্লাসটা দেখলে হবে না কারণ শাহরুখ খানের সিনেমাটাও ধরুন যে আমাদের মনে থাকবে তো ওই জন্য কি করতে হবে থেকে নোট করতে হবে যখন আমি পড়ছি তখন থেকে নোট করতে হবে ঠিক আছে এখন করলে তো খুবই ভালো এখন যারা নোট করতে পারছেন দ্যাটস ভেরি গুড তাদের আর কিছু করতে হবে না সেটাই তাদের অনেক বেশি মানে সেটার যে মানে কি বলবো গুরুত্ব অনেক বেশি যদি কেউ এখন নাও পাচ্ছেন যদি কারো মনে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো কারণ তার এর থেকে স্লো করলে তো সিলেবাসটা কমপ্লিট করা হবে না পরে রেকর্ডটা দেখে অন্তত নোট করবেন একবার নোট করলে দেখুন অনেক কিছু হবে প্লাস হচ্ছে নোটসটা আছে নোটসটা আপনি যদি পড়েন দেখবেন দুটো পাশাপাশি রেখে পড়বেন দেখবেন পুরোপুরি হয়ে যাচ্ছে কোনো কোশ্চেন আটকাবে না আপনার ঠিক আছে আর ওই এর কোশ্চেন ওর কোশ্চেন বিভিন্ন বই তো একটাই মাত্র আছে সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া তপোদির সেটাতে 50 রকমের ভুল আছে আর যে কোশ্চেন গুলো আছে সেগুলো ওই মানে একেবারে লোয়ার লেভেলের কোশ্চেন হ্যাঁ মানে কোশ্চেন স্ট্যান্ডার্ড খুব ভালো না অতএব এগুলো দিয়ে খুব বেশি কিছু হবে না ঠিক আছে তো সেই জন্যই বলছি যে ওটাকে না করে যেগুলো পড়াচ্ছি বা যেগুলো বলছি সেগুলো ভালো করে করুন অনেক বেশি তার এফেক্ট থাকবে আর কি চলুন আর স্যার নেক্সট বলছিলাম ছায়া প্রকাশনের যে বইটার কথা বললেন 11-12 লেভেলের সেইটাতে তো এখন মানে নতুন সিলেবাসে সব এমসিকিউ করেছে পেছনের দিকে চ্যাপ্টার ওয়াইজ আছে তো সেই এমসিকিউ গুলো কি কাজে দেবে আমাদের? অবশ্যই কাজে দেবে কেন কাজে দেবে না আচ্ছা কাজে দেবে না কেন সবই তো এমসিকিউ তো সেম এমসিকিউ তো নতুন করে কিছু তৈরি হবে না চ্যাপ্টারে এসএলএসটির জন্য এসএলএসটি স্ট্যান্ডার্ড যদি 11-12 এর হয় বা নিট লেভেলের হয় তাহলে তার যে এমসিকিউ এটারও তাই এমসিকিউ আপনি এমসিকিউ বই পাবেন কোথায় এসএলএসটির জন্য যারাই বানাচ্ছে আমি বানাই আর অন্য কোনো ইনস্টিটিউশন বানাচ্ছেই বানাক বড় বড় ইনস্টিটিউশন আছে 20,000 15,000 30,000 টাকা ফিস নিচ্ছে তারা যে ম্যাটেরিয়াল বানাচ্ছে কোথা থেকে বানাচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথায় 2016 তার আগে কত সালে পরীক্ষা হয়েছিল সেরকম কবার পরীক্ষা হতো তার আগে সাবজেক্টিভ পরীক্ষা হতো লিখতে হতো পরীক্ষা আর তখন যা কোশ্চেন পড়তো তখন পিএসসি লেভেল যা কোশ্চেন পড়তো এখন তার থেকে জটিল পড়ে এসএসসি লেভেল তো কোশ্চেন আপনি পাবেন কোথায় প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন বা
এরকম কোশ্চেন আপনি কোথা থেকে পাবেন? কোশ্চেন আপনাকে অবশ্যই ওই নিটের বই থেকে 11-12 এর বই থেকে ইয়ে করতে হচ্ছে, অবশ্যই, তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আচ্ছা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য যদি বলি, স্যার স্যার বলছি বলুন। একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর ওই চ্যাপ্টারের রিলেটেড এমসিকিউটার যদি একটা ক্লাস রাখা হয় তাহলে একটু ভালো হয়। দেখুন এই মুহূর্তে সেটা পসিবল নয়। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে অন্ততপক্ষে সপ্তাহে একটা করে সম্ভব নয়। আমি কিছু ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখবো, সেটা মাঝে মাঝে রাখবো, সেটা যখন ফাঁকা থাকবো, একটু একটু চ্যাপ্টার সিরিয়াস না যেটা সিলেবাসটা এগিয়ে যায়। এবার পরের চ্যাপ্টার থেকে আমি যেটা করার চেষ্টা করব, হ্যাঁ আমি জানি না সেটা কতটা করতে পারবো, 100%ই করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আহ, যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেগুলোর অ্যান্সার যেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, যাতে এবং সেটা যাতে নির্ভুল হয় তার চেষ্টা করব। এটুকু আমি করতে পারি, সেটা ব্যবস্থা আমি করছি। আশা করি এই চ্যাপ্টার থেকেই আপনারা সেভাবেই পাবেন আর কি, ঠিক আছে। হুম। হ্যাঁ স্যার, মানে কোশ্চেনগুলোর এক্সপ্লেনেশন গুলো দেওয়া থাকলেও মানে হবে আর কি। মানে এক্সপ্লেনেশন দিতে গেলে তো ধরুন আমাকে নতুন করে আবার লিখতে হবে, সেটা খুবই মানে সমস্যার জায়গা আর কি, তো আমি চেষ্টা করছি। হ্যাঁ, আপনারা যে যদি কেউ চ্যাপ্টারটা ভালো করে পড়েন আর কি, মানে এই ক্লাসটা অন্তত দেখেন, তাহলে আর কিছু এক্সপ্লেনেশনের দরকার হবে না, এর মধ্যে সব এক্সপ্লেনেশন আছে। যারা পড়েছে আশা করি, যারা ক্লাসগুলো করেছে মন দিয়ে, কারো কোনো কোশ্চেন আটকেছে একটু বলুন তো আমাকে? যারা ক্লাসগুলো পুরোপুরি করছেন তাদের তাদের কি কোনো সমস্যা হচ্ছে? কেন বলুন তো? স্যার এমনি কোশ্চেন করার সময় যা সমস্যা হয়েছে সেগুলো পরে আবার ভিডিও দেখলে বা নোটগুলো পড়লে সেগুলো আবার কমপ্লিট হয়ে গেছে, এমন নয় যে সেগুলো থেকে গেছে। হচ্ছে তো নাকি, মানে এরকম এরকম হয়ে যাচ্ছে তো যে একটা দেখুন প্রবলেমটা সলভ হয়ে যাবে, কারণ আমি সেভাবেই কভার আপ করার চেষ্টা করছি। এবার বলি আপনাকে, সিলেবাসের যে সিলেবাস দিচ্ছে, মানে এদের সিলেবাসের কোনো মাথা ছাতা নেই, ঠিক আছে, এগুলো অন রেকর্ড বলাও মানে ঠিক নয়, বাট মানে বহু রকমের সমস্যা আছে। তো কোশ্চেন নিয়ে ভাববেন না যে কোশ্চেন একেবারে বিরাট লেভেলের কোশ্চেন হবে, বিরাট জটিল কোশ্চেন হবে, এরকম মোটেই ভাববেন না। কোশ্চেন অত্যন্ত ইজি হবে, ভালো করে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে সে করতে পারবে। কিছু কোশ্চেন দেবে টাইম কিলিং এর জন্য, যাতে সময়টা নষ্ট হয়ে যায়, তো সেটার জন্য আপনাকে কিছু ট্রিক শিখতে হবে, বেশি করে প্রবলেম সলভ করতে হবে, যাতে করে সেটা প্র্যাকটিস থাকে, আর কিছু না। ঠিক আছে, চলুন যেটা বলছিলাম, এবার আমি ফার্স্ট অর্ডারের জন্য করি। তো ফার্স্ট অর্ডারের জন্য আমি যদি করি, তাহলে আমি পাবো এখানে যে মাইনাস ডি অফ এ টি বাই ডিটি ইকুয়ালস টু k into concentration 80 to the power 1, এটা বাইরে রাখি, ঠিক আছে, that is d of concentration a by t divided by concentration at equals to হচ্ছে গিয়ে minus k dt। এটা আমি করব হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন a নট থেকে a, আর এটা আমি করব হচ্ছে 0 থেকে t অবধি। এটা ইন্টিগ্রেশন করলে কত পাবো? ইন্টিগ্রেশন নিশ্চয়ই সবার মনে আছে, হ্যাঁ যদি কারো না মনে থাকে ইন্টিগ্রেশন দেখে নেবেন, এটা নতুন করে পড়ানো সম্ভব নয়। দ্যাট ইজ হচ্ছে গিয়ে কি, এখানে এটা হয়ে যাবে ln অফ কনসেন্ট্রেশন a নট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন at ইকুয়ালস টু, এটা আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা পজিটিভ হয়ে যাবে, কেটি হয়ে যাবে, কেটি। হ্যাঁ, তাহলে টি ইকুয়ালস টু আমি বা কে ইকুয়ালস টু আমি লিখতে পারি 1 বাই টি ln e নট by concentration at, that is k equals to 2.303 by t ln a naught by at। আচ্ছা ঘটনা একটা বলে দিই, এই a naught আর at এটা মনে রাখবেন শুধুমাত্র, কিন্তু কেউ শুধুমাত্র কনসেন্ট্রেশন মনে রাখবেন না, বারবার বলছি এই ফর্মুলাটা মনে রাখুন, এই a naught আর at এটা শুধুমাত্র কনসেন্ট্রেশন নয়, এটা কি কি হতে পারে, এটা কি কি হতে পারে, এই a naught এটা ইনিশিয়াল। হ্যালো স্যার, এটা লগ হবে তো? হ্যাঁ সরি ভুল লিখলাম কিছু, ও আচ্ছা সরি সরি, এলএনটা লগ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে লগ হয়ে যাবে, এলএনটাকে লগ হয়ে যাবে, এটা করতে পারেন। আচ্ছা এই এ নটটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ইনিশিয়াল, হ্যাঁ প্রাথমিক, প্রাথমিক কি কি হতে পারে, আর এটি হচ্ছে টি সময় পরে, নট অনলি টি সময় পরে, এই টি সময় পরে এগুলো কি কি হতে পারে, এগুলো মোটেও কিন্তু মনে রাখবেন শুধুমাত্র কনসেন্ট্রেশন হতে পারে না, কি কি হতে পারে, প্রথম হচ্ছে কনসেন্ট্রেশন হতে পারে, দুই হচ্ছে চাপ হতে পারে, প্রেসার হতে পারে, তিন হচ্ছে মোল হতে পারে, মোল সংখ্যা, চার হচ্ছে গিয়ে আয়তন হতে পারে, পাঁচ হচ্ছে
কন্ডাক্ট্যান্স পরিবাহিতা হতে পারে, কতগুলো হতে পারে দেখুন। 6 হচ্ছে গিয়ে যে পিপিএল বা প্লেন পোলারাইজ লাইটস, হ্যাঁ পিপিএল এ মানে ঘূর্ণন কতটা হবে তার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এটাও হতে পারে, কিন্তু এতগুলো হতে পারে। এ নট হচ্ছে ইনিশিয়াল, আর এটি হচ্ছে গিয়ে কি, এটি হচ্ছে টি সময় পরে যেটা বেঁচে থাকবে সেটা। তো এতগুলো নিয়ে কিন্তু আমরা যে কোনো একটাকে দিয়ে এটার কাজ করে নিতে পারি, ঠিক আছে। এবার হাফ লাইফ কি হবে দেখুন, এর হাফ লাইফ কি হবে, এর অর্ধায়ু টি হাফ, সবার ক্ষেত্রে একই, টি ইকুয়ালস টু টি হাফ হলে কি হচ্ছে, টি হাফ হলে কনসেন্ট্রেশন এটি সমান কি হবে, প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক, টি এ নট বাই টু, ঠিক আছে, এ নট বাই টু। তাহলে এখানে আমি বলতেই পারি যে আমি পেয়েছি কে সমান 2.303 বাই টি লগ অফ কনসেন্ট্রেশন এ নট বাই এটি। তাহলে দেখুন কে ইকুয়ালস হয়ে যাবে 2.303 বাই টি হাফ লগ অফ এ নট বাই এ নট বাই টু। দেখুন এ নট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 থাকছে শুধু। তাহলে টি হাফ ইকুয়ালস টু আমি লিখতেই পারি 2.303 বাই কে লগ 2। লগ 2 এর ভ্যালু কত, এই আচ্ছা লগ 10 অবধি ভ্যালু সবাই মুখস্থ করবেন, 0.301, এটা হবে 0.693 বাই কে। তার মানে বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না। বিক্রিয়ার অর্ধায়ু কি হচ্ছে, প্রাথমিক গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না। এবং প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি কিছু মানে রিলেশন, ইম্পর্টেন্ট রিলেশন করি, এটা থেকে এমসিকিউ দিতে পারে। যেমন হচ্ছে ধরুন T3/4 সমান হচ্ছে 2 ইন্টু টি হাফ, এটা ক্যালকুলেট করে দেখতে পারেন। মানে হচ্ছে এটা হর দিয়ে লিখতে পারি T75% সমান হচ্ছে 2 ইন্টু T50%, এটা লিখতে পারি T99.9% সমান 10 ইন্টু টি হাফ। এগুলো ক্যালকুলেট করে দেখবেন, এগুলোই পাবেন। T99% ইকুয়ালস টু 2 ইন্টু টি হাফ। হ্যাঁ, এই রিলেশনগুলো আমরা পাবো প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে, এই রিলেশনগুলো পাবো। জিজ্ঞাসা করতে পারে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে। তো এরকম কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে, তো এগুলো মনে রাখতে হবে। আদারওয়াইজ আপনাকে সলভ মানে সলিউশন করে দেখতে হবে যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। ফার্স্ট অর্ডারের জন্য গ্রাফগুলো আমরা দেখব। কিন্তু আমার যেটা জানি আমি পার্সেন্টেজ যখন স্যার বাড়ছে, স্যার 99% এর ওটা কি 20 ইন্টু টি হাফ হবে না? ও আমি সরি জানি না 90%, না 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 90% হবে, সরি বলেছি ভুল, ঠিক বলেছি কিন্তু ভুল লিখেছি। T99% সমান 2 ইন্টু T90%, ঠিক আছে। আচ্ছা টি হাফ মানে মনে রাখবেন ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এরকম হয় যে ধরুন প্রথম ধরুন এ আছে, এ থেকে এ আসে, ধরুন এর কনসেন্ট্রেশন হলো এ, প্রথমে কত হবে A/2 হবে, তারপরে এটা একটা টি হাফ, টি হাফ কত হচ্ছে A/4 হবে, তারপরে ধরুন A/8 হবে, তারপরে টি হাফে কত হবে A/16 হয়ে যাবে, তারপরে A/32 হয়ে যাবে, তারপরে A/64 হয়ে যাবে। হ্যাঁ, এটাও টি হাফ। মনে রাখবেন এটা যে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে প্রথম ক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন। প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন, অসীম সময়ের প্রয়োজন। আর দুই হচ্ছে আরেকটা পয়েন্ট মনে রাখবেন এখানে যে এন তম অর্ধায়ু পরে অবশিষ্ট বিক্রিয়ক কত হবে না 1/2n ইন্টু a, কত হবে 1/2n ইন্টু a। এটা হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক পরিবর্তন মানে পরিমাণ, সরি এ হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক পরিমাণ। যেমন ধরুন আমি 1 গ্রাম নিয়ে শুরু করলাম, এটা হাফ গ্রাম কত হতে হবে টি হাফে হবে, তারপর কত হবে 0.25 গ্রাম হবে, তারপর কত হবে না 0.125 গ্রাম হবে, তারপর কত হবে না 0.625 গ্রাম হবে, তারপর কত হবে 0.3125 গ্রাম হবে। এরকম করে হাফ হাফ হতেই থাকবে অসীম সময়, মানে অর্থাৎ এন তম অর্ধায়ু পরে কতটা থাকবে 1/2n ইন্টু a,
ঠিক আছে। এটা আজকে হচ্ছে পুরোটা কমপ্লিট হবে না, আমি পরের দিন কমপ্লিট করবো এটা, ঠিক আছে। আচ্ছা এখানে গ্রাফগুলো যেটা বলছিলাম, গ্রাফ দেখো চিত্র, গ্রাফগুলো থেকে গ্রাফ ডিরেক্ট দিতে পারে কোনটা ভুল বা কোনটা ঠিক, আর যেটা দিতে পারে সেটা এখান থেকে নিউমেরিক্যালস দিতে পারে। হ্যাঁ, তাহলে দুটোই ভালো করে দেখবেন, নিউমেরিক্যালস দিতে পারে। এই পরের দিন করাবো সব রকম প্রবলেম যা যা আছে, এখান থেকে কালকেই করাবো, কালকে একটা এক্সট্রা ক্লাস নেবো। টাইমটা কি সেম থাকবে 9টার থেকে? হ্যাঁ টাইম সেভ থাকবে, টাইম সেভ থাকবে। ঠিক আছে স্যার। 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, সেটা বিভিন্ন সময় হয়ে যাবে। চলুন আমরা গ্রাফগুলো দেখুন। প্রথম গ্রাফ হচ্ছে হারের সাথে কনসেন্ট্রেশনের রিলেশনশিপ, বিক্রিয়ার হার বনাম কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব, হার বনাম গাঢ়ত্ব। আমি একটু আগেই পেলাম যে বিক্রিয়ার হার মাইনাস ডি অফ এ বাই ডিটি ইজ ইকুয়ালস টু কে ইনটু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার 1, তার মানে সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে গ্রাফটা কেমন হবে? এরকম, এই স্লোপ কি হবে? নতি, নতি সমান কি। আচ্ছা যদি বিক্রিয়ার হারের সাথে সময়, তো যত সময় যাবে বিক্রিয়ার হার তত কি হবে? কমতে থাকবে। এটা কত না, এটা হচ্ছে সর্বোচ্চ হার k ইনটু ই নট, ঠিক আছে। আচ্ছা এটা মনে রাখবেন। নেক্সট হচ্ছে গিয়ে কি হবে না, যদি এটির সাথে দেয়, এটির সাথে টাইমের গ্রাফ দেয়, এটির সাথে টাইমের গ্রাফ একই রকম হবে, এটির সাথে টাইমের গ্রাফও এরকম হবে, অর্থাৎ এ নট থেকে শুরু করে সময়ের সাথে সাথে কমছে। এটা কত হয়ে যাবে? এটা হচ্ছে এ নট, এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, তো কারণ এ নট সমান আমরা জানি এটি সমান এ নট মাইনাস এ নট ইনটু e টু পাওয়ার মাইনাস কেটি, এটা আমরা জানি। আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে আমি যদি করি যে ln এটি, এটা লগও লগও দিতে পারে, হ্যাঁ, ভার্সাস টি। আমরা কি জানি ln অফ এ নট বাই এটি সমান হয়ে যাচ্ছে কে টি। তো এটার সাথে যদি রিলেশন করতে বলে তাহলে আমি করতেই পারি এখানে যে ln এ নট মাইনাস ln এটি ইকুয়ালস টু হচ্ছে কেটি। তাহলে ln অফ এটি সমান কি হবে না মাইনাস কেটি প্লাস ln এ নট। হ্যাঁ, তাহলে দেখুন y সমান মাইনাস mx প্লাস c এর গ্রাফ হচ্ছে এটা। এই গ্রাফটা কেমন হবে? এরকম হবে, তাই তো? দেখো আসলে মিলিয়ে দেবেন এটাকে। এটা কত? এখানটা, এখানটা হচ্ছে কি কত? ln অফ এ নট। আর এখানে কি হয়ে যাচ্ছে? এটা সময়, এটা ln এটি সমান 0 যখন বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে, ln এটি সমান 0 এখানে, ঠিক আছে। ln এটি সমান এটা হচ্ছে 0। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে ln অফ এ নট বাই এটি আর এদিকে হচ্ছে সমান, ঠিক আছে। এটার জন্য কেমন হবে গ্রাফটা? আমি এখান থেকে গ্রাফটা করতেই পারি যে ln এ নট বাই এটি সমান কেটি, তাহলে y সমান mx, এটা নতি সমান কে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা টি হাফ এর সাথে যদি আমি এ নট এর গ্রাফ করি, তো টি হাফ তো এ নট এর উপর ডিপেন্ডই করে না, এখানে এখানে টি হাফ এ নট এর উপর ডিপেন্ডই করে না, গ্রাফ হবে এরকম। বোঝা গেল? আশা করি ইউ ক্লিয়ার। যদি কারো কোনো সমস্যা থাকে বলুন। তা বলছি যে রেকর্ডিংটা আজকে দেবেন না কাল?
এক্ষুনি দিয়ে দেবো, রেকর্ডিং এক্ষুনি পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। জাস্ট আপলোড করতে যতক্ষণ লাগবে ততক্ষণ, বাকি নোটসটা হয়তো কালকে দিতে পারবো, জানি না আমার কাছে খাতা আছে কিনা, যদি না থাকে তাহলে কালকে দিতে পারবো, ঠিক আছে? কালকে সকালে দিয়ে দেবো, ফোনে রাখা আছে, ঠিক আছে? তাহলে এই অবধি আমাদের রইলো আজকে। বলুন যদি কার কোনো